পরিমাণ যদি বই মূল্যের পরিমাণ হচ্ছে ছোট হয় বা কম হয়, বই মূল্যের চেয়ে কম হয়, তাহলে কি হবে? ক্ষতি হবে নাকি? তাহলে লাভ ক্ষতি বের করতে গেলে আমাদের জানতে হবে যে বিক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে কত আর বই মূল্য এখানে কত। বই মূল্য কত এটা দেওয়া থাকতে পারে অথবা বের করে নিতে হতে পারে, নরমালি দেওয়া থাকে না, বের করে নিতে হয়। তাহলে এখানে বই মূল্য বের করো তো। 4 বছর পূর্বে ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে, আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর, আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 5,000 টাকা। এখন কি করবা? 1 লক্ষ টাকা যেহেতু ক্রয় মূল্য আর ভগ্নাবশেষ মূল্য যেহেতু 5,000, 1 লক্ষ থেকে 5,000 বিয়োগ করলে 95,000 টাকা পেলাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য, তাই না? অবচয়যোগ্য মূল্য 95,000। আর আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর, তাহলে 5 দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয় বের হবে কত হাজার? 19,000। আর সম্পত্তিটা ব্যবহার করা হয়েছে কত বছর? 4 বছর। 4 বছর, যেহেতু 4 বছর পূর্বে ক্রয় করা হয়েছিল। ক্রয় করা হয়েছিল কয় বছর পূর্বে? 4 বছর পূর্বে। 4 বছর পূর্বে ক্রয় করা হয়েছে মানে 4 বছর ব্যবহার করা হয়েছে। এখন 4 দিয়ে 19 কে গুণ করলে কত হয়? 4 19 4 20 কত? 80। তাহলে 4 19 কত হবে? 76। একবারে না পারলে দুইবারে করবা, 3টা শূন্য দিবা, তারপর 4 দিয়ে 9 কে গুণ করলে কত হয়? 4 9 36। হাতে থাকে 36 এ 6, হাতে থাকে 3, 4 1 4 আর 3 7, 76,000। এই 76,000 টাকা 4 দিয়ে গুণ করলাম, তারপরে বের হলো 76,000। এটা কি মূল্য? এটা হলো পুঞ্জীভূত অবচয়, তাই না? পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় যদি 76,000 হয় আর ক্রয় মূল্য যেহেতু আছে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 76,000 পুঞ্জীভূত অবচয়টা বাদ দিবা না? বাদ দিলে কি পাবা? বই মূল্য 24,000 টাকা পাবা হচ্ছে বই মূল্য। তাহলে এটা তো বুঝছো, প্রথমে 5 দিয়ে ভাগ করে কি করলাম? বার্ষিক অবচয়। তারপরে বার্ষিক অবচয়কে 4 দিয়ে গুণ করলাম, এটা পুঞ্জীভূত অবচয়। এরপরে কি করলাম? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিলাম। কাজ করলাম মোট কয়টা? এখানে মোট 4টা কাজ করছি। প্রথম কাজ করছি 1 লক্ষ থেকে 5,000 বাদ দিছি মনে মনে। 1 লক্ষ থেকে 5,000 বাদ দিলে বের হয়েছে 95,000। 95,000 কে এরপরে আমরা কি করছি? 5 দিয়ে ভাগ করছি। 95,000 কে 5 দিয়ে ভাগ করছি। 95 কে 5 দিয়ে ভাগ করলে 19 হয় না? 19। যেহেতু 5 20 100, 5 20 100 যেহেতু, তাহলে 5 19 95। আচ্ছা, এবার 19,000 কে 4 দিয়ে গুণ করছি 76,000। এরপরে 76,000 টাকা 1 লক্ষ থেকে মাইনাস করছি। মাইনাস করলে কি হয়? 24,000 হচ্ছে বই মূল্য। বই মূল্য 24,000 আর বিক্রয় মূল্য 30,000। কোনটা বেশি কোনটা কম, বা কোনটা বড় কোনটা ছোট আছে এখানে? এখানে বেশি আছে বিক্রয় মূল্য। বই মূল্য ছোট। হ্যাঁ, বিক্রয় মূল্যটা বড় আছে, বই মূল্য ছোট আছে, মানে বিক্রয় মূল্য বেশি আছে, বই মূল্য কম আছে। বই মূল্য কম, বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ না ক্ষতি? লাভ। লাভ হয়েছে। আচ্ছা, 30,000 আর 24,000 ডিফারেন্সটা হচ্ছে 6,000 টাকা। এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন কিন্তু ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। অবচয় অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সবচেয়ে বেশি আসে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন। ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন আরো কিছু দেওয়া আছে। এখানে কয়েক বছর আগে বলা আছে, কয় বছর বলা নাই, তার মানে এখানে বছর সংখ্যাটা আমরা জানি না, কিন্তু আমরা জানি ক্রয় মূল্য, জানি ক্রয় মূল্য কত? 5 লক্ষ। 5 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য জানি 50,000। তারপরে হচ্ছে বার্ষিক 10%, 10% অবচয়। আচ্ছা, এরপরে বলছে কি? অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে। আচ্ছা, পুঞ্জীভূত অবচয় যদি দেওয়াই থাকে, আমার আর অবচয় বের করার তো দরকার নাই, কারণ আমার তো এখানে অবচয় বের করে তো পুঞ্জীভূত অবচয় বের করা লাগতো। এখন পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, আর কত বছর ব্যবহার করা হয়েছে এটা বলা নাই। যেহেতু কত বছর ব্যবহার করা হয়েছে বলা নাই, আমি তো এখানে চাইলেও বছর সংখ্যা জানতে পারবো না, আর পুঞ্জীভূত অবচয়টা আমি বের করতে পারবো না। কিন্তু কোশ্চেনে পুঞ্জীভূত অবচয়টা একদম দিয়ে দিচ্ছে, পুঞ্জীভূত অবচয়টা এখানে দিয়ে দিচ্ছে। যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেছে। ক্রয় মূল্য থেকে সরাসরি পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দিব আমরা। ক্রয় ক্রয় মূল্য যে 5 লক্ষ আছে, সেখান থেকে আমরা এই 2,25,000, এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় 2,25,000, এটা বাদ দিব। বাদ দিলে কত হবে? 2,75,000। এটা হচ্ছে 2,75,000 টাকা কি বের হইলো? বই মূল্য। এই বই মূল্যটা বের হয়ে গেছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে কোনটা, বিক্রয় মূল্যটা এখানে বড় নাকি বই মূল্যটা বড়? এখানে বেশি হচ্ছে, বই মূল্য বড় আছে, বই মূল্যটা বেশি আছে, বিক্রয় মূল্যটা কম আছে, তার মানে কি লাভ হয়েছে, তাই না?
না, ক্ষতি ক্ষতি না হয়েছে, যেহেতু বই ক্ষতি মূল্য বড় বিক্রয় মূল্য ছোট। এটা কোনটা বড় হইলে লাভ হয়, কোনটা বড় হইলে ক্ষতি হয়, কোনটা ছোট হইলে লাভ হয় বা কোনটা ছোট হইলে ক্ষতি হয়, এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ভুল হয়ে যাবে, তাই না? তাড়াহুড়া জি স্যার। করলেই ভুল হয়ে যাবে। তাহলে বলো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? স্যার ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। 25,000 টাকা ক্ষতি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এভাবে এই টাইপের কোশ্চেন গুলো সলভ করে ফেলবা। তারপরে হচ্ছে যদি কোনোটা প্রবলেম হয় তো আগামীকালকে আবার দেখাইতে পারবা। এই লাভ ক্ষতির অঙ্কগুলো সবগুলো এইভাবে সলভ করবা। তারপরে হচ্ছে সবগুলো একই রকম, এই লাভ ক্ষতি বের করতে বলতেছে। এটা আবার লাভ ক্ষতির অঙ্ক না, আগেরটা পর্যন্ত লাভ ক্ষতি ছিল। আচ্ছা, আগেরটা একটু ঝামেলা ছিল। এটাতে কি বলছিল, 1 জুলাই তারিখে বিক্রয় করা হয়েছে 22,000 টাকা দিয়ে। জুলাইয়ের 1 তারিখে বিক্রয় করা হয়েছে, হ্যাঁ। আর ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল ছিল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000। উক্ত বছরে জানুয়ারি মাসের 1 তারিখে পুঞ্জীভূত অবচয় হিসেবে জের ছিল 35। তারিখ কিন্তু একটা না দিয়ে দুইটা দিচ্ছে, খেয়াল করছো? জি স্যার, এখানে দুইটা একবার স্যার। বলছে, একবার দিছে 1 জুলাই, একবার দিছে 1 জানুয়ারি। 1 জানুয়ারি আর 1 জুলাইয়ের মধ্যে ডিফারেন্স কয় মাস? স্যার 6 মাস। 6 মাস। 6 মাস। তবে 6 মাস পরে বিক্রয় করা হয়েছে। আর পুঞ্জীভূত অবচয়টা দেওয়া আছে 6 মাস আগের। 6 মাস আগে পুঞ্জীভূত অবচয় ছিল কত টাকা? 35,000। আর জি বিক্রি স্যার। করা হয়েছে 6 মাস পরে। এখন বলো, আমরা তো জানি বিক্রয় মূল্য আর বই মূল্য কম্পেয়ার করে আমরা হচ্ছে লাভ ক্ষতি বের করব। কিন্তু একই তারিখের হইতে হবে না? বিক্রয় মূল্য যেই তারিখেরটা দেওয়া, যেই তারিখে বিক্রয় করা হয়েছে সেই তারিখেরই তো আমার বই মূল্য লাগবে। অন্য তারিখের স্যার। বই মূল্য হলে তো হবে না, একই না স্যার। তারিখের হইতে হবে। তাহলে একই তারিখের হইতে হইলে 6 মাসের যে এখানে কম আছে, পুঞ্জীভূত অবচয়টা 6 মাসের কম আছে না? জি স্যার। এখানে জানুয়ারির 1 তারিখে পুঞ্জীভূত অবচয় 35,000, কিন্তু আমার দরকার তো ছিল জুলাইয়ের 1 তারিখে পুঞ্জীভূত অবচয় কত। কারণ জুলাইয়ের জি 1 তারিখে বিক্রয় করা হয়েছে। যেহেতু জি স্যার। জুলাইয়ের 1 তারিখে বিক্রয় করা হয়েছে, যেহেতু জুলাইয়ের 1 তারিখে বিক্রয় করা হয়েছে, সেহেতু আমাকে জুলাইয়ের 1 তারিখের পুঞ্জীভূত অবচয় দিয়ে বই মূল্য বের করতে হবে। তার মানে জি স্যার। হচ্ছে এই 35,000-এর সাথে আরো 6 মাসের অবচয় যোগ করতে হবে। আরো 6 মাসের অবচয়। 6 মাসের অবচয় বের করা তো খুবই সহজ। এখানে যদি আমি বার্ষিক অবচয় বের করতে পারি, ওটাকে অর্ধেক করে দিলে, বার্ষিক অবচয়কে অর্ধেক করে দিলে, অর্ধেক করলেই তো 6 মাসের অবচয়। 6 মাস মানে কি জি 1 বছরের অর্ধেক। তাহলে এখানে জি 60,000 টাকা ছিল ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 60,000। আর ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000। তার জি। মানে হচ্ছে 60,000 থেকে 10,000 বাদ দিলে 50,000 টাকা হচ্ছে আমার 50 অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য। 10,000 বাদ দেওয়ার পরে 50,000 পেলাম অবচয়যোগ্য মূল্য। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, আয়ুষ্কাল 5 বছর, তাহলে আমার বার্ষিক অবচয় বের হয় 10 10,000। এই 10,000 হচ্ছে বার্ষিক অবচয়। এই বার্ষিক অবচয়কে যদি আমরা এবার আবার 2 দিয়ে ভাগ করি, মানে 6 মাসের বের করতে হলে কি 2 দিয়ে ভাগ করতে হবে না? 2 দিয়ে ভাগ অবশ্যই। করতে হবে। তাহলে 6 মাস মানে 1 বছরের অর্ধেক। অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক অবচয় বের হবে 5,000। এবার 5,000 টাকা বের হলো 6 মাসের অবচয়। অর্ধেক, এই যে অর্ধেক অবচয়, 1 বছরের অর্ধেক। বার্ষিক জি স্যার। অবচয় হচ্ছে 10,000, এটাকে অর্ধেক করলাম 5,000। তাহলে আমাদের এই 35-এর সাথে 5,000 টাকা যোগ হয়ে যাবে। জি স্যার। তাহলে এই যে জানুয়ারির 1 থেকে জুলাইয়ের 1 তারিখের পুঞ্জীভূত অবচয় পাওয়া যাবে। তাহলে জুলাইয়ের 1 তারিখে পুঞ্জীভূত অবচয় কত হলো? 35,000-এর সাথে পুঞ্জীভূত অবচয় আরো 5,000 যোগ হলো, তাহলে 40,000। 40,000। 40,000 বের হলো পুঞ্জীভূত অবচয়। এখন জি স্যার। পুঞ্জীভূত অবচয়টা যেন কি করতে হয়? ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়। জি স্যার। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায়। আমাদের তো বই মূল্য দরকার। তাহলে ক্রয় মূল্য আছে 60,000 আর পুঞ্জীভূত অবচয় 40,000। 60 থেকে 40 বাদ দিলে বই মূল্য, বই মূল্য পাওয়া গেল 20,000। বই মূল্য 20,000, কিন্তু বিক্রয় মূল্য আছে 22,000। বিক্রয় মূল্যটা বড়, বেশি আছে। তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। যেহেতু স্যার লাভ বিক্রয় হয়েছে। মূল্যটা বড় আছে, তাহলে লাভ হয়েছে। লাভ হয়েছে 2,000। যেহেতু বিক্রয় মূল্য 22,000 আর বই মূল্য 20,000, বই মূল্য বের করলাম কিভাবে? ক্রয় মূল্য 60,000 থেকে পুঞ্জীভূত অবচয় 40,000 বাদ দিলাম। 40,000 জি কেন স্যার। বাদ দিলাম? কারণ 35,000 ছিল 6 মাস আগের পুঞ্জীভূত অবচয়। জি 6 মাসের অবচয় আরো 5,000 টাকা বের করলাম, যোগ করলাম। 5,000 যোগ করলে 40,000 টাকা হয়ে গেল। জি স্যার।
আচ্ছা, এরপরে আবার এই যে এইখানে কি কি দেওয়া আছে খেয়াল, তুমি বলো না যে ক্রয় মূল্য অনেক সময় বের করতে হয়, বুঝতে পারি না। ওটাতে ওই কারণে বুঝতে পারবা না যে ওটাতে কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না, এলোমেলো থাকে। এলোমেলো থাকলে তখন কি করতে হয়, একটা একটা করে লাইন বাই লাইন আগাইতে হয় যে এখানে কি করা যায়, এখানে কি করা যায়। যেমন তুমি নিজেই পারবা, দেখো এটা কিন্তু একটু ব্যতিক্রমী কোশ্চেন। এখানে কি কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, তারপরে দেওয়া আছে অবশিষ্ট মূল্য, মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। আর ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাই হচ্ছে আমরা কি, অবচয়যোগ্য মূল্য। লাগবে কিনা জানি না, লিখে ফেললাম, বিয়োগ করে দিলাম, এটা বিয়োগ করে পেলাম অবচয়যোগ্য মূল্য। আর আয়ুষ্কাল আছে 5 বছর, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 দিয়ে ভাগ করলে এটা আমাদের কি বার্ষিক অবচয় বের হবে। 5 দিয়ে ভাগ করলে কি বের হবে, বার্ষিক অবচয়। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করতে পারো। এই জি স্যার। 36কে 5 দিয়ে ভাগ করবা কিভাবে, যেমন 36কে 5 দিয়ে ভাগ করলে কয়বার যায়, 7 বার। 5 সাথে 35, 7 বার, 5 সাথে 35। এরপর এখানে আর রয়ে গেছে 1 না, 35 যেহেতু, 5 সাথে 35 যেহেতু, আর এখানে রয়ে গেছে কত, 1। এই 1 এর সাথে শূন্য নিয়ে আসলাম, তাহলে কত হলো, 10। এবার 10কে আবার 5 দিয়ে ভাগ করবা, তাহলে 5 দুগুণে 10, মিলে গেছে। আর শূন্য কয়টা রয়ে গেছে, 3টা শূন্য রয়ে গেছে, তার মানে 72,000 টাকা। এটা হলো বার্ষিক অবচয়। আর বার্ষিক অবচয়ের সাথে পুঞ্জীভূত অবচয়, ও এটা তো সহজ কোশ্চেন ছিল, প্যাটার্ন অনুযায়ী ছিল, আনকমন কোনো প্যাটার্ন নাই। এটা তো হচ্ছে একদম নর্মাল প্যাটার্ন, তাই না? যেহেতু এখানে জানুয়ারির 1 তারিখে ছিল 2020 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31, 2021, কয় বছর, 2 বছর। জানুয়ারি 1, 2020 থেকে 31 ডিসেম্বর 2021, 20 সালও পুরাটা ব্যবহার করা হয়েছে, আবার 21 সালও পুরাটাই ব্যবহার করা হয়েছে। তাহলে 2 বছর না, 2 বছর। 72,000-কে 2 দিয়ে গুণ করলে 1,44,000। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, হ্যাঁ, 1,44,000। এভাবে কিছু প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন আসে, এটাও যেমন প্যাটার্ন অনুযায়ী হবে। এখানে তোমার 5 বছর দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, আর হচ্ছে বর্তমান মূল্য বলতে অর্জন মূল্য বা ক্রয় মূল্য, আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000। বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করলে মাসিক অবচয় মানে কি 12 দিয়ে ভাগ করে দিবা, তাহলে হয়ে যাবে, তাই না? তারপরে এই যে এগুলো বার্ষিক, মাসিক, এগুলো একদম সহজ কোশ্চেন। আর এখানে বার্ষিক অবচয়ের হার বের করতে বলছে, হার কোন পদ্ধতি, বলা বলা সরলরৈখিক পদ্ধতি যেহেতু বলছে, তাহলে কি 100% কে তোমার আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই হবে। আয়ুষ্কাল দেওয়া আছে এখানে, দেওয়া নাই, তাহলে অন্যভাবে করতে হবে, তাহলে এইভাবে হবে না। তাহলে এখানে যেহেতু যে আমরা আরেকটা সূত্র জানি না, যে বার্ষিক অবচয় সমান কি যেন, বার্ষিক অবচয় নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে তোমার অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য, তারপরে ভাগ আয়ুষ্কাল। এখানে বার্ষিক অবচয়, অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল। আর এখানে কি অবচয়ের হারটা বের করতে বলছে, আর দেওয়া আছে ক্রয় মূল্য, দেওয়া আছে অবশিষ্ট মূল্য, আর অবচয়যোগ্য মূল্য আমরা জানি, তাহলে বার্ষিক অবচয় জানি। আচ্ছা, তাহলে এখন আমার যেহেতু অবচয়ের হার বের করতে হবে, তাহলে তুমি অবচয়ের হারের সূত্রটা এখানে নিয়ে আসো। অবচয়যোগ্য মূল্য গুণ হচ্ছে অবচয়ের হার। কেন হারের টানলা বলো তো, কারণ তোমার তো হার বের করতে হবে। তার হার বের করতে হলে তুমি যদি হারের সূত্র না আনো, তাহলে হার বের করবা কিভাবে, বুঝছো না? যেহেতু এখানে অবচয়যোগ্য মূল্য দেওয়া আছে, যে এটা বিয়োগ করলে অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য কত, 48,000। আর বার্ষিক অবচয় কত, যেহেতু মাসিক অবচয় 1,000, তাহলে বার্ষিক অবচয় কত, 12,000 না? বার্ষিক অবচয় দেওয়া আছে, অবচয়যোগ্য মূল্য দেওয়া আছে, অবচয়ের হারটা বের করতে হবে। তাহলে তোমার কি এই সূত্রটাকেই রিঅ্যারেঞ্জ করতে হবে না, এই সূত্রটাকেই রিঅ্যারেঞ্জ করতে হবে। তাহলে এই সূত্রকে রিঅ্যারেঞ্জ করলে অবচয়ের হার সমান কি হবে বলতো, অবচয়যোগ্য মূল্য ভাগ বার্ষিক অবচয়। না, খেয়াল করে দেখো কোনটা উপরে কোনটা নিচে হবে, এগুলো খুব মনোযোগ দিয়ে করবা, তুমি তাড়াহুড়া করো, তাড়াহুড়া করলে কিন্তু ভুল হয়ে যাবে। খেয়াল করে দেখো, তুমি অবচয়ের হারটা বের করবে, এখানে গুণ চিহ্ন আছে। এখন তুমি যদি এটাকে ঠিক রাখো, এটাকে এই পাশে আনো, তো 3টাতে এক পাশে চলে আসলো। তোমার তো এটাকে ঠিক রেখে এটাকে ডান পাশে আনবা না, বাম পাশেটা ঠিক তুমি বের করবে অবচয়ের হার। তাহলে তুমি এটাকে কেন ঠিক রাখতেছো, এটাকে উল্টা পাশে নিতে হবে না? যেটাকে বের করবা তার পাশেরটাকে উল্টা পাশে নিতে হবে না? কারণ অবচয়ের হারের মধ্যে তো আর কোনো উল্টা চিহ্ন নাই, নরমাল চিহ্ন আছে। গুণ চিহ্ন বা যোগ চিহ্ন হচ্ছে নরমাল চিহ্ন, আর ভাগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন হচ্ছে উল্টা চিহ্ন।
ভাগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে সে নিজে উল্টা পাশে চলে যাবে, কিন্তু ওর ওর পাশে কি মাইনাস চিহ্ন বা ভাগ চিহ্ন আছে যে উল্টা পাশে যাবে? ও তো যাবে না, ও ওর জায়গায় থাকবে, অবচয়ের হার নিজের জায়গায় থাকবে। অবচয়ের হার যদি নিজের জায়গায় থাকে, তাহলে অবচয়ের হারের পাশে যে নিজে আরেকটা আছে সেটা কি অন্য পাশে চলে যাবে না? এই বেসিকটা তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তুমি এখানে অবচয়ের হারকে কি এই পাশে নিয়ে যাবা? জি স্যার। অবচয়ের না হারকে স্যার। ওই পাশে নিলে এটা কি হয়ে যাবে? গুণ চিহ্নটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ চিহ্ন হয়ে যাবে। তাহলে তো ওটা বের করতে পারবো না, ভাগ চিহ্ন বের হলে তো আর বের হবে না। চিহ্ন বাম পাশে থাকতে হবে, গুণ বা যোগ চিহ্ন থাকতে হবে, বিয়োগ বা ভাগ চিহ্ন হতে পারবে না। তাহলে অবচয়ের হার বের করলে সূত্র কি হবে বলো তো এখান থেকে? আমার কাছে বলুন। এই সূত্রটা থেকে যখন তুমি অবচয়ের হার বের করার সূত্র বানাবা, তখন কি লিখবো? অবচয়ের হার সমান কি? বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য। কেন হয়েছে জিনিসটা কি নিজে নিজে বুঝতে পারবা না? নিজে বুঝতে হবে, আমার কথা সাথে তাল মিলাইলে হবে না। নিজে যখন বুঝবা তখন তুমি আগামীকালকে পারবা। আর আমার সাথে তাল মিলাইছো মানে স্যার এখন পারবা, বুঝতে পারছি কালকে স্যার। আর পারবা না। বুঝতে পারছি স্যার। এখানে না স্যার। অবচয়ের হারটা তুমি পারছি বের স্যার। করবা। তাহলে এটা তো এর জি। বামে তো নরমাল চিহ্ন আছে, গুণ বা যোগ চিহ্ন মানে নরমাল চিহ্ন, বিয়োগ বা ভাগ চিহ্ন মানে হচ্ছে উল্টা চিহ্ন। এখন গুণ চিহ্ন আছে মানে নরমাল চিহ্ন, তাহলে এ নিজের জায়গায় থাকতে পারবে। যেহেতু আমরা এটা বের করবো, ও নিজের জায়গায় জি স্যার। থাকবে। এখন ও একা এক পাশে থাকবে, আর ওর সাথে যা আছে সব অন্য পাশে চলে যাবে। তাহলে ওর পাশে কি একটা জিনিস আছে, অবচয়যোগ্য মূল্য। যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে, তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটার যেহেতু চিহ্ন নাই, চিহ্ন নাই মানে কি গুণে আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগে হয়ে যাবে। জি স্যার। এটা ওই পাশে গেলে কি বিয়োগ হবে না ভাগ হবে? স্যার ভাগ হবে। এক পাশ থেকে আরেক পাশে গেলে তো গুণে থাকলে অন্য পাশে গেলে ভাগে চলে যায়, আর বিয়োগে যোগ বিয়োগে থাকলে অন্য পাশে গেলে উল্টা হয়ে যায়। এখন এখানে কি যোগ বিয়োগে আছে নাকি গুণে গুণে আছে? গুণে আছে না পাশে গুণ চিহ্ন আছে না এটার পাশে? জি স্যার, পাশে কোন গুণ চিহ্ন চিহ্ন। আছে? হ্যাঁ, এই কারণে যেহেতু গুণ চিহ্ন আছে, যেন ওই পাশে গেলে এটা ভাগে চলে যাবে, এটা চিহ্ন ভাগ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে এই পাশে ভাগে চলে গেল অবচয়যোগ্য মূল্য। এবার বার্ষিক অবচয়টা উপরে লিখো, 12,000। ওই যে 1,000 যেহেতু মাসিক অবচয়, তাহলে বার্ষিক অবচয় 12,000। আর অবচয়যোগ্য মূল্য হচ্ছে যে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলে 48,000। এখন শতকরা বের করতে হলে 100% থাকতে হয় না সেখানে? 100% জি থাকতে স্যার। হয়। 100% দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করে দেওয়ার পরে কাটাকাটি করাটা খুব সহজ। 12 ঘরের নামতাটা পারতে হবে, 12 ঘরের নামতাটা শিখবা। হ্যাঁ, পারো? 4 × জি স্যার। 48। 48। 4 দিয়ে 100 কে ভাগ করলে 4 25-এ, 25 ঘরের নামতা, 12 ঘরের নামতা, এগুলো পারতে হয়। 25-এর নামতা, 12 নামতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ঠিক আছে, এই টাইপের হিসাব টিসাব গুলো একটু ঠান্ডা মাথায় করলে দেখবা এগুলোতে আর ভুল হবে না। নিজের মতো করে আয়ত্ত করবা যাতে পরের দিনও মনে থাকে। এখানে ক্রয় মূল্য পরবর্তীতে যাতে মনে থাকে, যেন নিজের মতো আয়ত্ত করবা। ক্রয় মূল্য 1,00,000 টাকা এবং 4 বছর হচ্ছে পুঞ্জীভূত অবচয়। জি স্যার। ঠিক আছে আরিয়ান, তুমি একটু মিউট করে দাও। থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা বললাম তোমার সাথে। এবার জুলফিকার চাইলে আনমিউট করতে পারো। আসসালামু এখানে আলাইকুম। হচ্ছে আয়ুষ্কারটা বের করতে বলছো, উল্টো অঙ্ক তাই না? জুলফিকারকে আনমিউট করবা? আচ্ছা, যদি না করো তাহলে আরিয়ান আনমিউট রাখতে পারবা, চাইলে সমস্যা নেই, বা পারভেজও রাখতে পারো। আচ্ছা, এখানে আয়ুষ্কাল বের করতে হবে। তো আমরা জানি আয়ুষ্কালের সূত্রটা হচ্ছে, আয়ুষ্কালের সূত্র কি থাকে? ওই যে কিসের ভিতরে আয়ুষ্কাল থাকে? অবচয়ের, বার্ষিক অবচয়ের সূত্রের ভিতরে আয়ুষ্কাল থাকে। তো এখানে হচ্ছে আমরা জানি বার্ষিক অবচয় সমান, আয়ুষ্কাল থাকে কিসের ভিতরে? বার্ষিক অবচয় নির্ণয় সূত্রের ভিতরে। ঠিক আছে না পারভেজ? জি আয়ুষ্কাল স্যার, থাকে কিসের মধ্যে? বার্ষিক অবচয় নির্ণয় সূত্রের মধ্যে। আচ্ছা, বার্ষিক অবচয় নির্ণয় সূত্র কি? যেহেতু এটা আয়ুষ্কালের সূত্র, তার মানে উপরে হচ্ছে অবচয়যোগ্য মূল্য, নিচে আয়ুষ্কাল। মানে যে কোনো কিছু বের করতে বললে উল্টো অঙ্ক আসলে প্রথমে মনে করতে হবে যে যে জিনিসটা বের করতে বলছে এটা কোন সূত্রের মধ্যে ছিল, এটা মনে করতে হবে, তাই না? যে আমরা বলো, আমাদের আয়ুষ্কাল বের করার কি কোনো সূত্র ছিল? ছিল না। কিন্তু আমরা জানি না, আয়ুষ্কাল একটা সূত্রের ভিতরে ছিল। কিসের ভিতরে ছিল? যে বার্ষিক অবচয় নির্ণয় সূত্রের ভিতরে ছিল। যে বার্ষিক অবচয় সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। আয়ুষ্কাল। এখন আমাদের বার্ষিক অবচয়টা তো দেওয়া নাই সরাসরি, কিন্তু বের করা যাবে। 4 বছরের পুঞ্জীভূত অবচয়, 4 5,000 বছরের পুঞ্জীভূত টাকা। অবচয় 20,000, মানে বার্ষিক অবচয় কত তাহলে? 10,000। 5,000। 4 5 20। আর অবচয়যোগ্য মূল্য হচ্ছে, যেহেতু ভগ্নাবশেষ মূল্য নাই, ভগ্নাবশেষ মূল্য না থাকলে ক্রয় মূল্যটাই হচ্ছে অবচয়। অবচয় যোগ্য মূল্য। আর আয়ুষ্কাল হচ্ছে নিচে। এখন আয়ুষ্কাল বের করতে হলে আমাদের
কোনটা কোন দিকে নিতে হবে খেয়াল করো তো। যেহেতু কোনাকুনি আছে তাহলে কোনাকুনি জায়গা পরিবর্তন হয়ে যাবে। এই ভাগ করে আবিষ্কারটা চলে দিতে হবে। যাবে এইখানে চলে যাবে আর 5,000টা এখানে চলে আসবে। 1,00,000 টাকাটা উপরে আছে ও নিজের জায়গায় থেকে যাবে। আমার যেহেতু আয়ুষ্কাল বের করতে হবে তাহলে আয়ুষ্কালটাকে এখানে নিতে হবে আর এটাকে এখানে ভাগে নিয়ে আসতে হবে। আয়ুষ্কালকে ওই অবশিষ্ট পাশে নিয়ে গুণে ওই পাশে গুণে চলে যাবে আর 5,000টা এই পাশে ভাগে চলে আসবে। আয়ুষ্কালটা ওই পাশে গুণে চলে যাবে বা উপরে চলে যাবে আর 5,000টা এই পাশে নিচে চলে আসবে। এই নিচেরটা ওই পাশে গেলে উপরে চলে যাবে আর এই পাশে উপরেরটা এই পাশে চলে আসলে নিচে চলে আসবে। তার মানে আয়ুষ্কাল সমান কি হচ্ছে? আয়ুষ্কাল সমান হচ্ছে 20 বছর। হ্যাঁ, উপরে 1,00,000 টাকা থেকে যাবে যেমন আছে তেমন, নিচে চলে আসবে 5,000, তার মানে 20 হয়ে যাচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল 20 বছর। এভাবে সূত্রগুলোকে অ্যাপ্লাই করলেই সূত্র একদম ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার কি আছে এখানে, ক্রয় মূল্য আছে, আয়ুষ্কাল আছে, পুঞ্জীভূত অবচয় আছে, কত বছর ব্যবহার করা হয়েছে। এগুলোর কোনো নির্দিষ্ট সূত্র নাই, কিন্তু তুমি যখন একটার পর একটা লাইন পড়বা, একটার পর একটা সূত্র তুমি নিজেই ম্যাচ করায় ফেলতে পারবা। খেয়াল করবা যে কি কি দেওয়া আছে। প্রথমে ক্রয় মূল্য আর আয়ুষ্কাল। আমরা জানি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকলে বাদ যায়, না থাকলে এটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমরা কি পাই? বার্ষিক বছর। কাজে লাগবে কিনা জানি না, বাট আমরা যেটা যেটা পাবো সব বের করে ফেলবো। যেহেতু আমরা জানি যে অঙ্কে ব্যবহার হয়েছে কয় বছর, মানে কি এরকম কোন সূত্র আমার আছে? না। এই যে ব্যবহার হয়েছে কয় বছর, এরকম তো কোনো সূত্র নাই। সূত্র যেহেতু নাই, তাহলে আমরা লাইন বাই লাইন খালি একটা পর একটা সূত্র অ্যাপ্লাই করতে থাকবো, একসময় উত্তর বের হয়ে যাবে অটোমেটিক। লাইন বাই লাইন আমরা একটার পর একটা সূত্র অ্যাপ্লাই করে যাব, অটোমেটিক উত্তর বের হবে নাকি? হুম। আমাদেরকে মুখস্থ করে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক বের হয়ে যাবে। প্রথমে আছে ক্রয় মূল্য আর আয়ুষ্কাল। আমরা ক্রয় মূল্যকে যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দেই, আয়ুষ্কাল দিয়ে ভাগ করে দেই, তাহলে 4,4 4,100, এটা বের হয়ে গেল বার্ষিক অপচয়। 200 টাকা হবে তো স্যার, 4100 না? হ্যাঁ, 800 টাকা তো আছে, 4,200 টাকা। 4 4 16, 4 2 8, হ্যাঁ, 4,200 টাকা হচ্ছে বার্ষিক অপচয়। এখন আমাকে বের করতে বলছে কি কত বছর ব্যবহার করা হয়েছে। আমরা এখানে হুম। বার্ষিক অপচয়টা জানি আর এখানে পুঞ্জীভূত অপচয়টা জানি। পুঞ্জীভূত হুম। অপচয় কি, এখানে যদি দেখতাম যে এই টাকার চেয়ে অনেক বেশি, মনে করো পুঞ্জীভূত অবচয় যদি দেওয়া থাকতো, এখানে মনে করো পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে মনে করো 8,400 টাকা, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে মনে করো 8,400 400 টাকা, টাকা। আর তোমার বার্ষিক অবচয় বের হয়েছে 4,200 2 টাকা। বছর দাবিতে হয়েছে। তখন তুমি বুঝতে হবে যে 1 বছরের চেয়ে পুঞ্জীভূত অবচয় বেশি আছে, তার মানে এখানে আমার মাসে যেতে হবে না, বছরের কাউন্টিং হবে। বাট এইখানে মাসে। আমার বার্ষিক অবচয় বের হয়েছে 4,200, বাট কিন্তু পুঞ্জীভূত পুঞ্জীভূত বছর থেকে মাস অবচয় হচ্ছে তার চেয়েও কম। আমার বার্ষিক অবচয় বের হয়েছে 4,200, কিন্তু পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে তার চেয়েও কম। কম। যেহেতু পুঞ্জীভূত অবচয় কম দেওয়া আছে 3,500, তাহলে বুঝতে হবে এখানে বার্ষিক থেকে আমার চলে যেতে হবে এবার মাসিক অবচয়, বার্ষিক থেকে মাসিক। তাহলে বার্ষিক অবচয় আসছে কত? 4,200। আর মাসিক অবচয় বের করতে হলে কি করতে হবে? এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে 3 বারং 12 36। নামটা অবশ্যই পারতে হবে, খুব ভালোভাবে পারতে হবে। 3 বারং 36। এরপরে 36 বিয়োগ করলে 6 আছে, 12 হবে, 6 হলে আর এখানে আর একটা শূন্য চলে আসবে। এই শূন্য চলে আসলো, তাহলে কত হলো? 5 12 60। এরপরে এই শূন্যর জন্য এই শূন্যটা এখানে চলে যাবে, তাহলে কত হুম। হবে? 350। 350 টাকা মাসিক অবচয়। এখন হুম। মাসিক অবচয় 350 টাকা পেলাম, আর আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 3,500 টাকা। তাহলে কয় মাস ব্যবহার করা হয়েছে এটা আমরা বুঝতে পারবো, যেহেতু এটা মাসিক অবচয়। এটা হুম। হচ্ছে মাসিক অবচয়। মাসিক অবচয় হচ্ছে 350 আর পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 3,500। তাহলে এবার আমি চিন্তা করি এখানে কয় মাস ব্যবহার করা হয়েছে। যদি আমি মনে মনে এক পলকে বুঝতে পারি ভালো, মাসিক যেহেতু 350, তাহলে 10 মাসে হবে 3,500, একটা শূন্য বেড়ে গেছে তাই না? হুম। এক পলকে অ্যান্সার বের হয়ে যাচ্ছে 350 মাসিক অবচয় আর পুঞ্জীভূত অবচয় 3,500, একটা শূন্য বেড়ে গেছে। একটা শূন্য বেড়ে গেছে মানে কি 10 দিয়ে গুণ করা হয়েছে। এটা দেখলে বোঝা যায়। যদি কেউ না বোঝো, যদি না বোঝার মতো সংখ্যা থাকে তখন কি করবা? এটাকে ভাগ করবা। যে এই যে এখানে পুঞ্জীভূত অবচয় যেটা দেওয়া আছে, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে কত? 3,500। 500।
আর দুইটারে মাসিক অবচয় মাসিক আর করতে হবে। মাসিক অবচয় দেওয়া আছে 350, এটা দিয়ে ভাগ করবা। ভাগ করলে এইভাবে ভাগ করতে না, কাটাকাটি করে ছোট করে নিলে ভালো হয়। তাহলে এটাকে ভাগ করে দাও মাসিক অবচয় দিয়ে। পুঞ্জীভূত 350 পুঞ্জীভূত অবচয় 3500 আর মাসিক অবচয় 350। প্রথমে একটা শূন্য কেটে দাও, তারপরে 35 দিয়ে বসতে পারতেছো, 35 কাটলে 1 হবে, আর সাথে একটা শূন্য যেহেতু আছে 10 হবে, তার মানে হচ্ছে 10 মাস। তাহলে এইভাবে মাসটা বের করে ফেললাম কিভাবে? প্রথমে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে যেহেতু, আমি মাসিক অবচয়টা বের করে ফেলছি। এবার পুঞ্জীভূত অবচয়কে মাসিক অবচয় দিয়ে ভাগ করলাম। পুঞ্জীভূত অবচয়টাকে মাসিক অবচয় মাসিক অবচয়টা দিয়ে ভাগ করলাম বা কাটাকাটি করলাম। ভাগ বা কাটাকাটি করা একই কথা, কাটাকাটি করা মানে ভাগ করা। তো ভাগ করলে বা কাটাকাটি করলে 10 বের হয়েছে, তার মানে 10 মাস। এটা একটু ঠান্ডা মাথায় তোমরা এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা, আনকমন কোশ্চেন। এখন আনকমন কোনো কিছু বাদ দিবা না, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার যেহেতু সময় আছে হাতে অনেক, বাদ দিবা না। আর এই যে ক্রয় মূল্য, একটু আগে যেমন সে বলছিল, এই হচ্ছে কে যেন একজন বলছিল যে ক্রয় মূল্য বের করতে হয়, অনেক সময় বুঝি না। হ্যাঁ, তো এই যে এখানে যেমন ক্রয় মূল্য বের করতে বলছে, তো বের করবো কিভাবে? এখানে বুঝতে হবে একটা একটা করে। এখানে তো ক্রয় মূল্য বের করার তো কোনো সূত্র নাই। তার মানে কি আমার একটা একটা করে বুঝতে হবে যে বিক্রয় মূল্য দেওয়া আছে, জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, দেখতে হবে কোনটার সাথে কার সম্পর্ক আছে। তারপরে বিক্রয়জনিত ক্ষতি দেওয়া আছে, তো আমরা জানি লাভ ক্ষতি দেওয়া থাকলে, লাভ ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্য আর বই মূল্যের পার্থক্য, তাই না? লাভ ক্ষতি মানে কি? বিক্রয় মূল্য আর বই মূল্যের পার্থক্য। যেহেতু ক্ষতি দেওয়া আছে, ক্ষতি মানে কি বুঝতে হবে? ক্ষতি দেওয়া আছে 20,000, মানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা কম আর বই মূল্যটা 20,000 টাকা বেশি, নাকি? ক্ষতি 20,000 দ্বারা কি বোঝায়? যে বিক্রয় মূল্যটা হচ্ছে কম। যেহেতু ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্য কম হয়েছে। বিক্রয় মূল্যটা 2,20,000 টাকা, এটা হচ্ছে কম। কার চেয়ে কম? বই বই মূল্যের চেয়ে কম। মূল্যের বই মূল্যের চেয়ে কম। বিক্রয় মূল্য এবং ক্ষতি দেওয়া আছে, ক্ষতি যেহেতু হয়েছে তার মানে বিক্রয় মূল্যটা কম হয়েছে, আর বই মূল্যটা বেশি ছিল। বই মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে বই মূল্য যেহেতু বেশি, বেশি মানে কি যোগ করে বের করতে হবে। তাহলে বই মূল্য কত হয়? 2,40,000। এবার আমরা জানি যে বই মূল্য আর এই যে পুঞ্জীভূত অবচয়, এ এটার সাথে সম্পর্ক আছে। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে, আমরা জানি বই ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায়। তাহলে ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, তাহলে কি করবো এখন? যোগ যেহেতু করব। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে, এটা থেকে এটা মাইনাস করলে বই মূল্য বের হয়। তাহলে এখন এটা এই পাশে এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? এই 80,000টা এখানে এসে কি হবে তাহলে? প্লাস যোগ হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যেহেতু বই মূল্য বের হয়ে গেছে আর এদিকে জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয় আছে, তো ক্রয় মূল্য যেহেতু বের করতে হবে, আমরা জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করলে বই মূল্য পাওয়া যায়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করতে হয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে কি পাওয়া যায়? বই মূল্য পাওয়া যায়। আর এখন তো উল্টা কাজ করতে হবে। এখন কি করতে হবে? যেহেতু হচ্ছে ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমাদের এই বই মূল্যের সাথে জমাকৃত অবচয় বা পুঞ্জীভূত অবচয়টা যোগ করতে হবে, তাই না? জুলফিকারের কি আনমিউট হয়? অপশন কি পাচ্ছ? আচ্ছা, জুলফিকারেরটা হয় না মনে। এখানে আবার দেখো একই রকম বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, আর হচ্ছে লাভ দেওয়া আছে। পুঞ্জীভূত অবচয়ের কথা আছে, একই ধরনের কোশ্চেন। এখানে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভ দেওয়া আছে। আমরা জানি লাভ মানে কি? বিক্রয় মূল্যটা হচ্ছে এখানে বেশি আর বই মূল্যটা কম, তাই না? কম। জি। লাভ হলে তখন বোঝা যায় বিক্রয় মূল্যটা বেশি। লাভ হয়েছে যেহেতু, তাহলে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি আর বই বই মূল্যটা কম। তাহলে বই মূল্য যেহেতু কম, কম বের করতে হবে, বেশিটা দেওয়া আছে। বিক্রয় মূল্য 22,000 আর লাভ হচ্ছে 5,000, তাহলে বই মূল্য কত? 17,000। 17,000 হচ্ছে বই মূল্য। বই মূল্য যদি 17,000 হয়, আমরা জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে বই মূল্য পাওয়া যায়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করলে বই মূল্য বই মূল্য পাওয়া যায়। তাহলে এখন আমরা পুঞ্জীভূত অবচয় যেহেতু বের করব, তাহলে এখন ক্রয় মূল্য থেকে আবার বই মূল্য মাইনাস করলে পুঞ্জীভূত অবচয় বের হয়ে যাবে। ক্রয় মূল্য থেকে যেহেতু এটা বাদ দিলে এটা বের হয়, তার মানে আবার এটা বাদ দিলে এটা বের হয় না। এক্স থেকে যদি ওয়াই বাদ দিলে জেড হয়, তাহলে এক্স থেকে জেড বাদ দিলে ওয়াই হবে না। এ থেকে যদি বি বাদ দিলে সি হয়, তার মানে এ থেকে সি বাদ দিলে কি হবে? বি হবে।
এরকম। এটা বাদ দিলে ওটা হয় মানে ওটা বাদ দিলে এটা হবে এরকম। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু তোমার ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায়, তার মানে কি ক্রয় মূল্য থেকে বই মূল্য আবার বাদ দিলে পুঞ্জীভূত অপচয় পাওয়া যায়, এ বাদ দিলে বি বাদ দিলে সি পাওয়া যায়, মানে সি বাদ দিলে বি পাওয়া যায়। তার মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলে যেহেতু বই মূল্য পাওয়া যায়, তাহলে ক্রয় মূল্য থেকে বই মূল্য বাদ দিলে পুঞ্জীভূত অপচয় পাওয়া যায়। এই সূত্রগুলো নিজের মতো করে খুব সুন্দর করে আয়ত্ত করতে হবে, যাতে প্যাচ না লাগে বা হচ্ছে ওই যে পরীক্ষার হলে আবার ভুলে না যায়। তাহলে এইগুলো পারলে তোমরা এই যে বাসায় করার মতো কোশ্চেন এগুলো তোমরা সলভ করতে পারবে ইজিলি, আমি যেগুলো দিয়েছি। এর বাইরে ক্রমহ্রাসমানটা আজকে আমি করাবো। ক্রমহ্রাসমান অবশ্য তেমন আমাকে শিখাই দিতে হবে এমন কিছু নাই, সরলরৈখিক ঝামেলা। ক্রমহ্রাসন থেকে একটা অঙ্ক আছে, ওইগুলো এই অঙ্কটা বেশিরভাগই প্যাচ লাগে অনেকেরই। অপচয় থেকে আচ্ছা, ক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা যেটা। হ্যাঁ বুঝতে পারছি। ওই সূত্রটা তো হচ্ছে একদম আনকমন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2বার আসছিল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় আসছিল, সেটা হচ্ছে 2000 সালে আসছিল, যখন ক্যালকুলেটর ব্যবহার করা যেত। এখন যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেহেতু ওটা আসার সম্ভাবনা কম, তবে একবারে বাদ দেওয়া যাবে না, ওটা শিখে ফেলবার সময় যেহেতু আছে, ওটা শিখাই দিব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই টাইপের লাভ ক্ষতির অঙ্ক, পুঞ্জীভূত বছর অঙ্ক আজকে আমরা করছি, এগুলো কত বছর ব্যবহার করা হয়েছে এগুলো করছি, এগুলো পারবা। তারপরে ক্রয় মূল্য কত, এগুলো একটু আগে করলাম। তাহলে অবশ্যযোগ্য মূল্য কত, এগুলো ইজিলি পারবা, ঠিক আছে। ক্রমহ্রাসমানে যেটা বললাম, ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, ওটা আমাদের এই স্লাইডে নাই, বুঝছো। যদি করতে হয় তাহলে আমার হয়তো একটা বানায় অঙ্ক করতে হবে, অথবা হচ্ছে ওই যে র্যাবস বই থেকে ওপেন করতে হবে। ঠিক আছে, আমি এটা করে দিব, আজকে করে দিব ক্রমহ্রাসমানটা, সমস্যা নাই। তাহলে ক্রমহ্রাস মানে আমাদের জানা বিষয় হচ্ছে কি, অবচয়ের হারটা দেওয়া থাকবে, ক্রমহ্রাস মানে অবচয়ের হারটা দেওয়া থাকবে, অথবা অবচয়ের হারটা বের করতে বলতে পারে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র কি, সরলরৈখিকে যে সূত্র ছিল তাকে 2 দিয়ে গুণ করতে হবে। সরলরৈখিকে যে সূত্র ছিল তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অবচয়ের হারটা পাওয়া যাবে। আর অবচয়ের হার নির্ণয়ের আরেকটা সূত্র আছে, যেটা ক্যালকুলেটর ছাড়া প্রয়োগ করা খুবই খুবই কঠিন। রেয়ার কেসে প্রয়োগ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না। এই যে 1 মাইনাস n রুট ওভার স্যালভেজ ভ্যালু ডিভাইডেড কস্ট। তো এই স্যালভেজ ভ্যালু ডিভাইডেড কস্টের যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু হচ্ছে তোমার এই ক্যালকুলেটর এটা সলভ করা সম্ভব না তো। এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করাটা খুবই কঠিন, হ্যাঁ করা যায়, কঠিন। হচ্ছে অনেক জটিল ভাবে, অনেক মানে ক্যালকুলেটর ছাড়া করা আসলে অনেক কঠিন, এটা করা যায় না বললেই চলে। তো সেই হিসেবে এটা আসার সম্ভাবনা খুবই কম, ম্যাথ হিসেবে, থিওরি হিসেবে আসতে পারে, ম্যাথ হিসেবে এটা আসার সম্ভাবনা খুবই কম। তাহলে বুঝলাম এটার প্রয়োগটা বর্তমানে আমাদের জন্য দরকার, বেশি একটা দরকার নাই, দরকার হচ্ছে যে এটা অবচয়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে মূল সূত্রটা 100% কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে বা সরলরৈখিকের সূত্রকে 2 দিয়ে গুণ করে। সরলরৈখিকের সূত্র এটাকে 2 দিয়ে গুণ করলে ক্রমহ্রাসমানের সূত্র হয়ে যায়। সরলরৈখিকের হারকে 2 দিয়ে গুণ করলে ক্রমহ্রাসমান হয়ে যায়। আচ্ছা, সরলরৈখিকের হারকে 2 দিয়ে গুণ করলে ক্রমহ্রাসমান, এই অবচয়ের হার বের করার সূত্র, এটা কি পরীক্ষায় আসে না? আসে, কিন্তু প্রায় আসে, মাঝে মাঝে আসে। এটা এটা একদম সহজ সূত্র, এটা অ্যাপ্লাই করাটা খুবই সহজ, পরীক্ষায় কিন্তু আসে। এটাকে এজন্য কি আরেকটা নাম যেন কি দেওয়া হয়েছে, ক্রমহ্রাসমানের আরেক নাম দ্বৈত হ্রাসমান দেওয়া হয়েছে। দ্বৈত হ্রাসমান পদ্ধতি কেন বলা হয়, কারণ 2 দিয়ে গুণ করা হয়, এজন্য। অপশনে ক্রমহ্রাসমান এবং দ্বৈত হ্রাসমান থাকলেও দ্বৈত হ্রাসমান প্রাধান্য পাবে, তাই না? হ্যাঁ, যদি এই সূত্র দিয়ে বলো যে এটা কিসের সূত্র, তাহলে বলতে হবে দ্বৈত হ্রাসমানের সূত্র, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বৈত হ্রাসমান পদ্ধতি বা দ্বিগুণ হ্রাসমান পদ্ধতি হলে অবচয়ের হারটা প্রথমে নির্ণয় করতে হয়। যেমন এখানে আয়ুষ্কাল দেওয়া আছে 8 বছর, তাহলে আমাদের অবচয়ের হার বের করতে হবে কিভাবে, 100% কে 30%। 2 দিয়ে ভাগ করে, আবার না সরি, 100% কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে, মানে ভাগ এখানে করতে 8 8 দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে করলে হবে। 2 দিয়ে গুণ। 8 দিয়ে ভাগ, আয়ুষ্কাল দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। তাহলে এটা আমরা প্রথমে কাটাকাটি করব, 2 দিয়ে 8 কাটবো 4, 4 দিয়ে 100 কে কাটলে হচ্ছে 25, 25% হচ্ছে অবচয়ের হার। আর বলছে কিসের অবচয়, 23 সালের অবচয়। ক্রয় করা হয়েছে 22 সালের 1 তারিখে, তার মানে দ্বিতীয় বছরের অবচয়। প্রথম বছরের অবচয় বের করে আগে বাদ দিতে হবে, তারপরে দ্বিতীয় বছরের অবচয় বের করতে হবে। তো এখানে প্রথম বছরের অবচয় বের করবো কিভাবে, এই যে এখানে ক্রয় মূল্য দেওয়া আর আছে, যেটা ক্রয় মূল্যের অবশ্যই উপরে অবচয়ের হার দিয়ে গুণ করলে, বের হয়ে যাবে 25% দিয়ে গুণ করলে এটা প্রথম বছর অবচয় বের হবে। এরপরে 15,000। 15,000, এবার দ্বিতীয় বছর অবচয় বের করতে হলে 60 থেকে আগে 15,000 বাদ দিতে হবে। 15,000 বাদ দিলে যেটা বের হবে, এই 60 থেকে আগে 11,200। 15,000 বাদ দিতে হবে, 15,000 বাদ দিলে 45,000, এই 45,000-এর উপরে 25%। 25%, তাহলে
11,250। 11,250। যেহেতু 25% মানে কি 4 ভাগের 1 ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 45,000কে 4 দিয়ে ভাগ করলে 11,250। এটা দেখলে, অপশন দেখলে বোঝা যায় এটা ছাড়া কোনটা হবে, বুঝাই তো যাচ্ছে যে 45,000কে 25 দিয়ে 25% করলে বা 4 ভাগের 1 ভাগ করলে কোন অপশনের দিকে তাকালে, অপশনগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। আর অবচয়ের হার যদি বের করতে এরকম যদি অঙ্ক হয় যে সংখ্যা অনেক বড় দেখে ভয় পাওয়ার দরকার নাই, কারণ ক্রমহ্রাসমানের অঙ্ক আসলেই সংখ্যাগুলো বড় হইলেও ভয় পাওয়ার কারণ নাই, কারণ সংখ্যাগুলো এমন ভাবে দেওয়া থাকবে যেন ইজি হয়। এখানে ক্রয় মূল্য আছে 7 লক্ষ, সংস্থাপন ব্যয় আছে 50,000 আর 20,000, আর পরিবহন খরচ আছে 50, মোট আছে 7,70,000। তো 7,70,000 উপর আয়ুষ্কাল যেহেতু 4 বছর, তাহলে অবচয়ের হার বের করতে হবে। 100%কে 4 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে এটা 50% হবে। 2 দিয়ে 100 কাটলে 50%। তাহলে 50% দিয়ে অবচয় বের করা খুবই সহজ। অর্ধেক করে দিব। 50% মানে কি অর্ধেক। 7,70,000 অর্ধেক, 7 লক্ষের অর্ধেক কত? 3,50,000। আর 7 লক্ষের অর্ধেক 3,50,000, আর 70,000 অর্ধেক হচ্ছে 35,000। তাহলে 50 আর 35, 50 আর 35 কত? 85, 3,85,000। এটা হলো কোন বছরের অবচয়? প্রথম বছরের অবচয় বের করতে বলছে। আর যদি দ্বিতীয় বছরের অবচয় বলতো তাহলে এটাকে বাদ দিতাম আবার। 50% বাদ দাও মানে কি, ওই 3,85,000 মানে কি অর্ধেক না? এটা বাদ দিলে আবার 3,85,000 বের হবে। কারণ যেহেতু অর্ধেক, 50% মানে অর্ধেক, অর্ধেক বাদ দিলে আবার অর্ধেক থাকবে, আবার 3,85,000 হবে। এটাকে আবার 50% করলে দ্বিতীয় বছর অবচয় বের হয়ে যাবে। এবার বের হবে কত? 3 লক্ষর অর্ধেক কত? 1.5 লক্ষ। আর 85-র অর্ধেক কত? 42,500। তখন 1,92,500। যদি দ্বিতীয় বছর বলতো তাহলে অ্যান্সার হইতো বি। এখানে প্রথম বছর বলছে তাই অ্যান্সার হবে এ। তৃতীয় বছর বললে অ্যান্সার হবে আরো কম, এটা হবে। আবার অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হবে। 50% মানে কি বারবার খেলে অর্ধেক হবে। আর এখানে যেমন আয়ুষ্কাল বলছে 7 বছর, তাহলে 100কে 7 দিয়ে ভাগ করবা আর 2 দিয়ে গুণ করবা। 7 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, এটা সহজ আছে। তোমার প্রথমে যে 100কে 7 দিয়ে ভাগ করবা, বা 200কে সরাসরি 200কে 7 দিয়ে ভাগ করতে পারো। 100%কে 2 দিয়ে গুণ করলে 200, এবার 200কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, তারপর 6 0 7, আর 7 8 56, তারপরে 4, এবার হচ্ছে আবার এরপরে তো 28 হলে তো বুঝতে, এখানে 28 একটাই আছে। অর্ধেক করলে এইসব অঙ্ক অর্ধেক করলেই হয়ে যাবে, পুরোটা করাও লাগবে না, অর্ধেক করলেই হয়ে যাবে। এইসব অঙ্ক অর্ধেক করলেই হয়ে যাবে। এই 2 বছর পরের অবশিষ্ট মূল্য 25%, এগুলো ইজিলি পারবা। তার মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় সবচেয়ে বেশি হয়। এখন সবচেয়ে বেশি অবচয় কোন পদ্ধতি ব্যবহার করলে সবচেয়ে বেশি অপচয় হয়? যদি অপশনে ক্রমহ্রাসমানও থাকে আবার দ্বৈত হ্রাসমানও থাকে, তখন অ্যান্সার দিতে হবে দ্বৈত হ্রাসমান। ঠিক আছে, দুইটাই থাকলে দ্বৈত হ্রাসমান দিয়ে দিবা। এই যে অঙ্কটার কথা বলছো তুমি, এই যে অবচয় ইয়া থেকে হ্যাঁ, এই এই যে ক্রয় মূল্য বের করতে হবে, দেওয়া আছে বই মূল্য, বা অবচয় দেওয়া থাকতে পারে, বই মূল্য দেওয়া থাকতে পারে। তো আমরা এই সূত্রগুলো একটু আগে ঠান্ডা মাথায় বুঝে নিব, খাতায় লিখে নিব। যে যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতির ক্ষেত্রে, আমি লিখে দেই, ক্রমহ্রাসমান পদ্ধতিতে তোমার কি থেকে কি বের করবো? আমরা হচ্ছে বই মূল্য থেকে ক্রয় মূল্য বের করব। বই মূল্য থেকে ক্রয় মূল্য, বুঝতে পারছো? বই মূল্য থেকে ক্রয় মূল্য। এটা সূত্র কি? ক্রয় মূল্য সমান বই মূল্য। এটা লিখবা, সবাই খাতায় লিখবা। যারা আগে লিখছিলা কখনো তারা তো লিখবা না, না লিখে থাকলে আজকে এখন লিখবা। ক্রয় মূল্য সমান হচ্ছে বই মূল্য ভাগ বই মূল্যের হার। বই মূল্য ভাগ বই মূল্যের হার। এটার উপরে পাওয়ার হবে হচ্ছে তোমার ওই যে বয়সটা, বয়স, যত বছর বয়স বা যত বছর ব্যবহার করা হয়েছে, বয়স মানে তো ব্যবহার করা হয়েছে, তাই না? তো এখন বয়স বলতে যত বছর ব্যবহার করা হয়েছে। এখানে ক্রয় মূল্য, বই মূল্য দেওয়া আছে তোমার 51,030 টাকা। আর এখানে ভাগের জায়গায় তুমি সবসময়
উল্টায় দিবা, গুণ চিহ্ন দিবা এবং এটাকে আবার বইমূল্যের হারটাকে উল্টায় লিখবা। এই বইমূল্যের হার কি জিনিসটা কি এটা একটু মনে রাখবা। অবচয়ের হার দেওয়া থাকলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে বইমূল্যের হার মানে হচ্ছে ওই যে 100% থেকে অবচয়ের হারটা মাইনাস করলে যত পার্সেন্ট হয় এটাই হচ্ছে বইমূল্যের হার। 100% থেকে অবচয়ের হার মাইনাস করলে যত পার্সেন্ট হয় সেটা হচ্ছে বইমূল্যের হার। তাহলে এখানে যেহেতু 100% থেকে অবচয়ের হারটা বাদ দিলে 10% বাদ দিলে কত 90% হয় না? তার জি মানে হচ্ছে 90% কে তুমি এবার উল্টায় লিখবা। 90% ভাগের জায়গায় গুণ চিহ্ন দিছো তো এই জন্য এটা উল্টায় লিখবা। তাহলে উল্টায় লিখতে হবে 90% কে। 90% কে উল্টায় লিখলে কি হয়? 100/90 হয়ে যায়। আর এরপরে পাওয়ার আছে বয়স তো পাওয়ার তো আর দিবা না, বারবার লিখবা। বারবার যেমন তুমি এক্স এর উপরে পাওয়ার যদি 3 থাকে কি করবা বলো তো? এক্স গুণ এক্স গুণ এক্স এভাবে লিখবা না? তার মানে হচ্ছে তোমার পাওয়ার হচ্ছে পাওয়ারের পরিবর্তে কি গুণ চিহ্ন দিয়ে আবার লিখতে হয়, তাই না? তো জি পাওয়ার যেহেতু বয়স এখানে কয় বছর? 3 তিন বছর। 3 বছর পর বলছে না, মানে 3 বছর ব্যবহার করা হয়েছে। বয়স বলতে যত বছর ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে 3 বছর যেহেতু, তাহলে এটা 3 বার লিখতে হবে। যে 100/90 এটাকে কয়বার লিখতে হবে? 3 বার 3 বার। এটা 3 বার কেন হলো? যে পাওয়ারটা আছে তো পাওয়ার পাওয়ারের 3 কারণে। তাহলে এটাকে তুমি আরো ছোট ক্যালকুলেটর উপরে 3 দিয়ে শেষ করে দিতে পারতাম। ক্যালকুলেটর ব্যবহার করা গেলে তখন আর ভাগের জায়গায় গুণ চিহ্ন দেওয়া লাগতো না। জাস্ট বইমূল্যের হারটাকে 0.9 লিখতে, ওই যে 90% মানে 0.9, 0.9 এর উপরে পাওয়ার দিয়ে 3 দিতে হয়ে যেত, 2 সেকেন্ডে কাজ শেষ। কিন্তু এখানে 2 সেকেন্ডের কাজটা এখন 2 মিনিট লাগবে। 2 সেকেন্ডের কাজ 2 মিনিটে করতে হবে, কারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তা 2 মিনিট তো ব্যাপার না, পরীক্ষায় তার এরকম অঙ্ক অনেকগুলো আসবে না, একটা দুইটা যদি বড় অঙ্ক আসে 2 মিনিট লাগলে সমস্যা নাই তো। এমন তো না যে এরকম বড় বড় অঙ্ক 10-12টা আসবে, আসবে হয়তো বা একটা বা দুইটা। তো একটার জন্য 2 মিনিট ব্যয় করা যেতেই পারে। এরপরে কি করবা? কাটাকাটি করবা। এখানে শূন্য প্রথমে প্রথমে তুমি চাইলে যে 100/90 কে শূন্য কমায়ও লিখতে পারতা, 10/9ও লিখতে পারতা। কাজ কমাইতে চাইলে প্রথমে কমাইতে পারতা, তাই না? নিজে নিজে বুঝতে হবে, এটা আমি শিখাই দিলে তো মনে থাকবে না, নিজে নিজে বুঝতে হবে যে চাইলে আমরা এটা 100/90 না লিখে 10/9ও লিখতে পারতাম। পারি। হ্যাঁ, আমরা চাইলে এখানে 10/9 লিখতে পারতাম, কারণ শূন্য তো কাটা যাবে, উপর নিচে শূন্য কেটে দেওয়া যাবে। আচ্ছা, কাটলাম। এবার আমি 9 দিয়ে এটাকে ভাগ করব 3 বার। একবার 9 দিয়ে ভাগ করব, রেজাল্ট বের করব, আবার 9 দিয়ে ভাগ করব, রেজাল্ট বের করব, আবার 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে ভাগ করাটা দেখতে মনে হবে যে অনেক সময় লাগবে, আসলে তো অনেক সময় না লাগবে না না, হয়তো বা 1 মিনিট লাগবে। 9 দিয়ে ভাগ করো, 5 নং 45, 6 নং 54, 6 দিলে তো বেশি হয়ে যায়, 6 নং 54, 5 নং 45, 45 থেকে 45 বিয়োগ করে 51 থেকে থাকবে 6, আবার শূন্য নিয়ে আসো, এবার হবে 6 বার, 6 নং 54, এবার আবার বিয়োগ করো, আবার 6, 6 এর সাথে এবার 3 নিয়ে আসো, 63, এবার কি হবে 7, 7 7 নং 63 63, মিলবে। মিলে অটোমেটিক মিলে যাবে, লাস্টে একটা শূন্য আছে এই জন্য আবার একটা শূন্য হবে এখানে। আচ্ছা, এবারে যে 5 6 7 শূন্যকে আবার তুমি 9 দিয়ে 9 দিয়ে ভাগ করো, দ্বিতীয় 9 দিয়ে, 9 দিয়ে এবার সহজে পারবা। এবার 6 নং 54 54 বিয়োগ করলে 2, 2 এর 7 27, 3 নং 27 27। এরপরে যে শূন্যটা, এখানে তো আমি তোমাকে বোঝানোর জন্য শূন্য লিখলাম, তুমি তো আর এত কাজ করবে না, তুমি এখানে শূন্য লিখে দিবা। আচ্ছা, তাহলে 630, এই 630 কে আবার 9 দিয়ে ভাগ করবে, এটা খুবই সহজ হয়ে যাবে না? 630 লাস্টের হিসাবটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। 7 নং 63, 63 তারপরে যে শূন্যের জন্য শূন্য লিখে দেবা। ওটা তো চোখে ভাষায় করলে আরো কম সময় লাগবে, এক মিনিটেই সম্ভব। কিন্তু এটা হ্যাঁ, একটু মানে বুঝলে এটা তো। কয়েকবার প্র্যাকটিস করলে এই টাইপের অঙ্ক অনেকগুলো করলে তখন আর 1 মিনিটও লাগবে না, আরো কম সময়ে পারা যাবে। এমনিতে লিখে লিখে করলে 1 মিনিট লাগবে, না লিখে করলে আরো কম সময় লাগবে। আচ্ছা, তাহলে হিসাবটা করতে 1 মিনিট লাগলো, এখানে লিখতে লিখতে লাগলো 1 মিনিট, সব মিলে না হয় 2 মিনিট লাগলো সর্বোচ্চ, এর বেশি তো লাগলো না। তো এখন হচ্ছে আমি বুঝলাম 3 বার 9 দিয়ে ভাগ করলে, 3টা 9 দিয়ে ভাগ করার পরে এটা রেজাল্ট বের হয়েছে কত? 70। তাহলে এবার 70 এর সাথে 10 দিয়ে গুণ করলে 700, আবার 10 দিয়ে গুণ একটা শূন্য বাড়বে, আবার 10 দিয়ে গুণ একটা শূন্য বাড়বে, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা 70 এর সাথে মোট 3টা শূন্য আসবে, একটা দুইটা তিনটে, 70,000। এটা হচ্ছে কিসের সূত্র? ক্রয় মূল্য বের করার সূত্র, বই মূল্য থেকে ক্রয় মূল্য। এবার আমি যদি আরেকটা সূত্র শিখতে চাই অবচয় থেকে, যেটা 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। আসছিল, সম্ভবত 2 বার আসছিল, একবার 97 সালে বোধহয়, আরেকবার 2000 সালে। একই অঙ্ক 2 বার আসছিল, অ্যান্সার ছিল 2 লক্ষ টাকা। ওটার অ্যান্সারটা ছিল 2 লক্ষ টাকা। তো ওইটার অবচয়ের হার ছিল 10%, আর অবচয় দেওয়া ছিল 3 বছর পরে
15,000 কত টাকা জানো, সংখ্যাটা পুরোপুরি এখন আর মনে নাই, 15,000 সামথিং। তো যাই হোক, এখানে যদি আমি আবার এই ক্রমহ্রাসমান পদ্ধতিতে আরেকটা জিনিস শিখি, সেটা হচ্ছে অবচয় অবচয় থেকে থেকে ক্রয় ক্রয় মূল্য। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় থেকে ক্রয় মূল্য, অবচয় থেকে ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি হবে? ক্রয় মূল্য সমান অবচয়, প্রথমে যেহেতু অবচয় লিখলাম মনে রাখবা, অবচয়ের সাথে প্রথমে অবচয়ের হার ভাগ হবে, অবচয় ভাগ অবচয় হ্যাঁ। অবচয়ের হার, তারপরে আবার হবে ভাগ বই মূল্যের হার। মানে দুই ক্ষেত্রে বই মূল্যের হারটা লাগবে, কিন্তু বই মূল্যের অঙ্কে অবচয়ের হারটা লাগবে না, আর অবচয়ের অঙ্কে অবচয়ের হারও লাগবে, বই মূল্যের হারও লাগবে, দুইটাই লাগবে বই মূল্যের হার। আর যেহেতু দুইটা হারই এখানে লাগছে, এই জন্য এখানে পাওয়ার হবে তোমার ওই যে বয়স মাইনাস 1, বয়স থেকে মাইনাস হয়ে যাবে 1। বয়স বলতে কি বোঝায়? যত বছর ব্যবহার করা হয়েছে। মনে করো একটা অঙ্ক আমরা করে দেই, এই অঙ্কটা সংখ্যাটা, আচ্ছা আমি একটা চিন্তা করি, ধরো একটা সম্পত্তির ক্রয় মূল্য ছিল 2 লক্ষ টাকা, না এটা তো এভাবে না, আমরা একটা অঙ্ক যদি করি 72,000, আচ্ছা 1 লক্ষ টাকা উত্তরটা বের করবো আমি, আমার টার্গেট হচ্ছে 1 লক্ষ টাকা উত্তর বের করবো। তো 10% যদি অবচয় হয়, তাহলে দ্বিতীয় বছর অবচয় কত হয়? প্রথম বছর অবচয় 10,000, দ্বিতীয় বছর অবচয় কত হয়? 9,000, হ্যাঁ। তাই না? আর তৃতীয় বছর অবচয় হয় কত? 9,000 এর 90% কত? 9,000 এর 90% হচ্ছে 81। আচ্ছা, তৃতীয় বছর অবচয় হইলো তাহলে 8,100। 8,100। তাহলে আমি অবচয় লিখলাম 8,100 টাকা। আর অবচয়ের হারটা আমি ধরছি 10%। হ্যাঁ, তাহলে অবচয়ের হার যদি 10% ধরে থাকি, মনে করো অবচয়ের হার দেওয়া আছে প্রশ্নের ভিতরে, প্রশ্নে দেওয়া আছে অবচয় 8,100 টাকা, আর প্রশ্নে অবচয়ের হার দেওয়া আছে 10%। হ্যাঁ, তো 10% দেওয়া থাকলে আমরা অবচয়ের হার কি লিখবো? ভাগের জায়গায় তো গুণ চিহ্ন দিয়ে দিব, তাই না? ভাগের 100 জায়গায় কি বাই চিহ্ন দিব? অথবা ভাগের পরিবর্তে গুণ চিহ্ন, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন। আর অবচয়ের হারটা তাহলে উল্টা করে লিখবো, 10% কে উল্টা করে লিখলে উপরে চলে যাবে 100, 100 নিচে চলে আসবে 10। আর এখানে বই মূল্যের হার তো 90% নিচে হবে, 10। যেহেতু অবচয় বলছি 10%, অবচয় 10% বললে বই মূল্য কয় পার্সেন্ট? 90%। 90%। 10% অবচয় হলে বই মূল্য 90%, 90% কে উল্টা করে লিখবো, যেহেতু ভাগের জায়গায় গুণ চিহ্ন দিচ্ছি, তাহলে 100/90। আমরা চাইলে শূন্য কমায় লিখতে পারতাম, উপর থেকে একটা নিচ থেকে শূন্য কমায় লিখতে পারতাম। এখানে আচ্ছা, শুধু 10 লিখলে, আর ওইখানে 10/9 লিখলেই হতো। হ্যাঁ, শূন্যগুলো আগে কেটে কাটতে পারতাম, পরে কাটলে সমস্যা নাই, না হয় কয়েক সেকেন্ড বেশি লাগবে। আচ্ছা, এখানে 100/90 তো একবার লিখলে হবে না, বয়স -1। তো মনে করো আমি বয়স বলছি 3 বছর, যেহেতু 3 বছর তৃতীয় বছর অবচয় দেওয়া আছে, এটা তৃতীয় বছরের অবচয়, অবচয়টা তৃতীয় বছরে, মানে বয়স হচ্ছে 3 বছর। তাহলে বয়স 3 আর -1 দিলে কত হয়? 2। 2। তাহলে 2 যদি হয় তাহলে দুইবার হবে জিনিসটা, যে বই মূল্যের হারের উপরে পাওয়ার তো 2, তাহলে দুইবার হবে। 100/90 এটা কয়বার হবে? 100/90 এটা দুইবার হবে। এরপর শূন্য কেটে দাও, কেটে দেওয়ার পরে এবার দেখো একদম ইজি হয়ে গেছে। 9 দিয়ে 81 কে একবার ভাগ করো, একবার ভাগ করলে করো, আবার 81 আবার ভাগ করো, দুইবার করে ভাগ করো। প্রথমে 81, 8,100 কে তুমি প্রথমে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে কত? 9×9 81, আর দুইটা শূন্য যেহেতু আছে, তাহলে 900। আবার 900 কে 9 দিয়ে ভাগ করো, 100। তাহলে 9×1 = 9, আর শূন্য দুইটার জন্য, তার মানে 100। তাহলে 100 এর সাথে এখানে এটা কাটলে 100 হবে, দুইবার 9 দিয়ে কাটলে, দুইবার 9 দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 100। এবার 100 এর সাথে শূন্য একটা দুইটা তিনটা চলে আসবে, তাহলে 100 এর সাথে আরো তিনটা শূন্য, মানে 1 লক্ষ টাকা হয়ে গেল। অর্থাৎ এই সূত্র দুইটা মনে রাখতে হবে তোমাকে। এই যে আমার যেহেতু মনে আছে, তোমাদেরও মনে থাকবে, তাই না? আমার যেহেতু এত বছর ধরে, এত বয়স হয়ে যাওয়ার পরও যেহেতু এই সূত্রটা আমি যেহেতু মনে রাখতে পারতেছি, সূত্রটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে, মনোযোগ দিয়ে বুঝে নিতে পারলে, পরে ভুলে গেল দেখবা আবার ইজিলি মনে পড়ে যাবে। বুঝতে পারছো? মুখস্থ করলে তো মনে থাকবে না, কিন্তু প্যাটার্নটা ফলো করতে হবে, প্যাটার্নটাকে মনোযোগ দিয়ে অনুধাবন করবা, যে আমি এখানে ক্রয় মূল্য বের করতেছি, প্রথমে বই মূল্য লিখতেছি, তারপরে ভাগ চিহ্ন দিয়ে বই মূল্যের হার লিখতেছি, পাওয়ার দিচ্ছি বয়স। আর পরের বারে যখন আমরা অবচয় লিখতেছি, তখন প্রথম অবচয়কে আগে ভাগ করব অবচয়ের হার দিয়ে, তারপরে বই মূল্যের হার দিয়ে।
তো দুইটা ধাপ, প্রথম ওটাতে এক ধাপে শেষ, এটা দুইটা ধাপ। আর এখানে পাওয়ারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, ওইখানে পাওয়ারটা পুরো বয়সটা, এখানে পাওয়ার হবে বয়স -1। দুইটা কম্পেয়ার করে যে কোনো কিছু শিখলে কি ইজিলি একটার কারণে একটা মনে থাকে, তাই না? জি একটা সিঙ্গেল সূত্র শেখার চেয়ে দুইটা সূত্র শেখা সহজ যদি সম্পর্ক থাকে, তাই না? একটা সিঙ্গেল সূত্রের চেয়ে দুইটা সূত্র শিখলে মনে থাকে বেশি, কারণ একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে মনে থাকে বেশি। তো এই দুইটা সূত্র বেশি। কম্পেয়ার করে শিখবা, তাহলে পারবা। যারা লিখছো খাতায়, ভালো না লিখে থাকলে স্ক্রিনশট নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আজকে আমরা বেশি আর ম্যাথে যাব না, আজকে ওই যে ইসেতে এই বর্ষ সংখ্যা বা উৎপাদন এককে যাব না, আগামীকালকে ওটা শিখাই দিব। এবং আগামীকালকে ওই যে শেয়ার ইস্যুর অধ্যায়টা, ওই অধ্যায়ের লভ্যাংশ বের করা টরা অধ্যায়গুলো আমরা আগামীকালকে আলোচনা করে দিব। আজকে বেশি ম্যাথ করলে একদিনে মাথার উপর প্রেশার বেশি পড়ে যাবে। তোমরা চাইলে কোনো কোশ্চেন করতে পারো, হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারো, কিন্তু আজকে আর নতুন কোনো অঙ্ক করবো না। ওকে, আজকে নো কোশ্চেন, আবার সমস্যা বের করি। হ্যাঁ, এই যে একটু আগে যেটা বললাম, এই অঙ্কটা এখন আবার করো তো, পারবা? সবাই দেখো তো পারবা কিনা। এই যে পরে যে সূত্রটা শিখলাম আমরা, সেই সূত্রটার অ্যাপ্লাই করতে হবে, আমি দেখি পারি কিনা। বলো, এখানে কি হচ্ছে, কি দেওয়া আছে প্রথমে? বলছে বই মূল্য বই, কত? না না এটা ওই ওইটা ধরনের না, ওই অঙ্ক না, ওইটা তো অঙ্ক না। ওই অঙ্ক না, যে প্রথম দিকে যে করছিলাম ওই টাইপের বই মূল্য বের ওইটা করতে হবে। তাহলে 1,00,000-এর উপর 10% বের করে বাদ দিতে হবে, আবার 10% বের করে বাদ দিতে হবে, আবার 10% করে বাদ দিতে হবে। ওই যে লাস্টে তারপরে তৃতীয় বছর অবশ্যই একটাকে বের করলাম যে 8,100, এটা বাদ দেওয়ার পরে এটা 72,900 হয়ে যাবে। হয়ে যাবে। হুম, এই একই রকম তৃতীয় বছরের এই অঙ্কটা খুব অবশ্যই রেয়ার, বের করো। মাঝে মধ্যে একটা দুইটা আসে এক এক ভার্সিটিতে। হ্যাঁ, তো ঠিক এবার আছে ঢাকা তাহলে। পড়তে পারে। এটা তো সহজ, 100-কে 20 দিয়ে ভাগ করে আবার 2 দিয়ে গুণ। আচ্ছা, বর্ষ সংখ্যা আগামী দিন শিখবো। তোমরা যারা কোশ্চেন করতে চাও হ্যান্ড রেজ করো তাহলে। ঠিক আছে পারভেজ, তাহলে আজকে কোশ্চেন যেহেতু করবো না, আজকে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুলফিকার কে আনমিউট করতে পারতেছো? হ্যাঁ জুলফিকার বলো। আসসালামু আলাইকুম। জুলফিকার, আচ্ছা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, বলো। স্যার, আমি এতদিন পড়াশোনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আজকে থেকে পড়াশোনা শুরু করতেছি। এখন ঢাকা বিষয়ে পরীক্ষা দিব আর কি, ইনশাআল্লাহ। এখন কি পারবো? এই কয়েকদিনে কি রিভিশন দিতে পারবো সবকিছু? হ্যাঁ পারবা, আগের পড়া জিনিস এমসিকিউ পদ্ধতির পড়াশোনা রিভাইজ করাটা অনেক ইজি। তুমি চাইলে খালি চোখ বুলাই যাইবা, সবগুলো জিনিস বই থেকে খালি চোখ বুলাইবা, তোমার তো হাতের লেখা প্র্যাকটিস করতে হবে না, মুখস্থ করার জন্য বারবার রিভাইজ করা লাগবে না, তাই না? জাস্ট চোখ বুলাইলে মনে পড়ে যাবে, ঠিক আছে? প্রথমে একবার পুরা সবগুলো বই রিভাইজ করো দ্রুত, চোখ বুলাই যাও পুরাটা, চোখ বুলাই যাওয়ার পরে একবার শেষ হইলে তারপরে 4-5 দিন থাকতে আরেকবার একটা রিভাইজ দিবা। প্রথম টার্গেট করো যে 15 দিনের মধ্যে তুমি প্রথমে 15-16 দিনের মধ্যে একটা ফুল রিভাইজ করে ফেলো একেবারে, খুব ভালো হবে। যেহেতু রিটেন নাই, শুধু এমসিকিউ, মুখস্থ করার দরকার নাই, খালি তুমি রিডিং পড়ে যাও, রিডিং পড়ে যাও। আর ম্যাথ হইলে ম্যাথ গুলো খালি একটু চোখ বুলায় যাও, দেখো যে কেমনে কেমনে করা হচ্ছে, কিভাবে করা হয়েছে, তুমি কেমনে করছিলা, তোমার খাতা, তোমার বই, তোমার লেকচার শিট, এগুলো সামনে নিয়ে বসো, খালি রিভাইজ করো। মানে দ্রুত পড়ে যাও, সমস্যা নাই। এরপরে দ্বিতীয়বারে আরেকবার পড়ো, 2বার যদি পড়ো, এমসিকিউ পদ্ধতির একটা বড় সুবিধা হচ্ছে পরীক্ষার হলে মনে পড়ে যাবে অনেক সহজে। রিটেন পরীক্ষায় যেমন অনেক সময় অপশন না থাকার কারণে মনে পড়ে না, কিন্তু এমসিকিউ তে তো তোমার যদি পড়া জিনিস পরীক্ষায় আসে, অপশন গুলো দেখলে মনে পড়ে যাবে। বুঝতে পারছি। তাই এগুলা বলার জন্যই। ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে তুমি ভয় পেও না, একটা টার্গেট করো 15 থেকে 20 দিনের মধ্যে। একদম তুমি স্টার্ট, পাঁচটা বিষয় তো, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা ম্যানেজমেন্ট, মার্কেটিং, ওগুলো তো একদম সহজ, 2 দিনে রিভাইজ করা যায়, 2 বিষয়। তো বাংলা, অ্যাকাউন্টিং আর ইংলিশটা একটু তোমার সময় বেশি লাগবে। এই 3টা বিষয়ে তুমি টার্গেট করতে পারো। 5 দিন 4 দিন করে 3-4-12, বা কোনোটায় একটু বেশিও লাগতে পারে। ইংলিশটা ধরো 6 দিন লাগলো, বাংলায় 4 দিন, অ্যাকাউন্টিং 4 দিন, আর ইংলিশে 6 দিন, এভাবে 14 দিন চলে গেল। আর ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলো 1 দিনে বা 1.5 দিনে ইজিলি মানে শেষ করতে পারবা, কোনো ব্যাপারই না। জাস্ট চোখ বুলাই যাবে সবগুলো টপিক। আচ্ছা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। জান্নাত, কোশ্চেন করবা? জান্নাতকে আনমিউটের অপশন পাচ্ছ কিনা দেখো তো। আচ্ছা ঠিক আছে, জান্নাত বলো। জান্নাতের কি আবার চলে গেছে, মিউট হয়ে গেছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
ওই যে একটু আগে যে করালেন না কমা সমান পদ্ধতিতে বই মূল্য থেকে ক্রয় মূল্য, এখানে আর মানে বয়স যে সময়টা, এটা যদি 3 4 বা 5 না হয়ে 10 12 এরকম হয়, তাহলে তখন কিভাবে করবো? না না, এরকম আসবে না, সর্বোচ্চ 3 4, এর বেশি আসবে না। এই ধরনের কোশ্চেন তো ক্যালকুলেটর ব্যবহার করা যায় না বলে আসারই কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এগুলো আসেই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2বার আসছিল। আর গুচ্ছ পরীক্ষা হয়ে গেছে মানে তো চাইলে এটা বাদও দিতে পারো। আর যদি মনে করো যে না বাদ দেওয়া দরকার কি, যেহেতু আমি পারি, তাহলে 3 4 বছর ধরেই তুমি চিন্তা করো, এর চেয়ে বেশি আসবে এটা এরকম ভয় পেও না। আচ্ছা, জি স্যার, এটা জিজ্ঞেস করতাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তাহলে। এবার আমার মোবাইলে হ্যাং। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি পরের জন কি আছে? ইরা। ইরা। জি, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ ইরা, বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি এর আগের যে ক্লাসটা ছিল সেটা আমি আনফরচুনেটলি অ্যাটেন্ড মানে ক্লাসটা করতে পারিনি। অনলাইন এবং অফলাইন এক জায়গায়ও না। তো পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত আমার একটা কোয়েশ্চেন ছিল, পেজ নাম্বার 441। আচ্ছা, আমি তাহলে বের করব, বই থেকে বের করবো, র্যাপস বই থেকে। জি। বই থেকে বের যদি করি, পণ্য ক্রয় বিক্রয়ের অধ্যায়টাতে না? জি, পণ্য ক্রয় বিক্রয় এবং 441 পেজ। 441 পেজ। হ্যাঁ, কয় নাম্বারটা? 21। 21 না? জি। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় কত? আচ্ছা, এখানে বিক্রয়ের উপর 20% মুনাফা দেওয়া আছে, আর এদিকে মুনাফা দেওয়া আছে। আচ্ছা, ঐকিক নিয়মের শর্টকাট সূত্রটা মনে আছে? ঐকিক নিয়মের শর্টকাট পার্সেন্টেজ জি, দেওয়া আছে কিন্তু। তাহলে এখানে বিক্রয়ের উপর। জি, বিক্রয়ের উপর বিক্রয়ের 20%। উপর যেহেতু দেওয়া আছে তাই বিক্রয়কে 100 ধরবো এবং মুনাফা 20। আর বিক্রিত পণ্যের ব্যয় হয় তাহলে 80। এখন তোমার হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে, আর মুনাফাটা দেওয়া আছে। যেহেতু মুনাফা দেওয়া আছে, তাহলে তুমি মুনাফাকে মুনাফার হার দিয়ে ভাগ করবা, 20 দিয়ে ভাগ করবা। আর গুণ করবা হচ্ছে তোমার 80 দিয়ে, কারণ ওই যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? স্যার, তাহলে 5 20 দিয়ে লাখ। ভাগ। হ্যাঁ, 20 দিয়ে ভাগ আর 80 দিয়ে গুণ করলে এই যে 20 বুঝে যাচ্ছে। শূন্য কেটে দেওয়ার পরে 2 দিয়ে 8 কে কাটলে 4 হবে। তো 5 লাখকে 4 দিয়ে গুণ করলে 4 5 20 লাখ। যেহেতু এখানে মুনাফা অর্জন করে বলছে, তো তো মুনাফা দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া নাই। জি। স্যার, এই কোশ্চেনটা একটু মানে একটু কেমন জানি, যে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের করা। হ্যাঁ, ওই যে বিক্রিত পণ্যের শুধু ব্যয় না বলে যদি উৎপাদন ব্যয় বলে, সমস্যা নাই তো। ওই বিক্রিত পণ্যের মানে ব্যয়ই তো আসলে, শুধু ব্যয় উৎপাদন ব্যয় আচ্ছা, যাই, ঠিক। ব্যয় তো ব্যয়। উৎপাদন করে ব্যয় হয়েছে, অন্য ক্ষেত্রে হয়তো বা ওইটা ক্রয় করে ব্যয় হয়েছিল। বিক্রিত পণ্যের ক্রয় ব্যয়, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, ব্যয় তো ব্যয়। ব্যয়ের সাথে লাভ যোগ করলেই তো বিক্রয় মূল্য পাওয়া যাবে। ও আচ্ছা স্যার, আর আরেকটা কোশ্চেন ছিল অংশীদারি কারবারের হিসাব নিকাশ থেকে। অংশীদারি কারবারের হিসাব নিকাশ। এতে পৃষ্ঠা কত? 545। 545। কয় নাম্বারটা? 12। এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা আমি আসলে পুরোপুরি ভাবে বুঝতে পারিনি। তো ব্যাখ্যার কিছু নাই, এটা তো মানে মুখস্থ রাখার বিষয়। যে মানে বোঝার সুবিধার্থে বা কম্পেয়ারের সুবিধার্থে একটু বড় করে আলোচনা করা হয়েছে। তোমার দুই ভাবে আলোচনা করা হয়েছে, প্লাস
তিন প্যাটার্নে 3 রকম ভাবে থাকতে পারে সেটা বোঝানো হয়েছে। এখানে সপ্তাহান্তে বলছে, তাই সপ্তাহের শেষে বুঝাইছে। সপ্তাহান্তে মানে কি? সপ্তাহের শেষে। প্রতি সপ্তাহের শেষে যদি হয়, সাপ্তাহিক হিসাব করলে বছরে সপ্তাহ কয়টা? 26 সপ্তাহ। তো প্রতি সপ্তাহের মাঝামাঝি হলে গড়ে তোমার হচ্ছে না, মানে 52 সপ্তাহ আর কি। বছরে কত সপ্তাহ? জি 52 সপ্তাহ। তো 52 এভারেজ অর্ধেক করলে 26 হয়। তো যদি প্রতি সপ্তাহের মাঝামাঝি উত্তোলন করা হয় তাহলে এভারেজে 26 সপ্তাহের সুদ ধরতে হয়। আর যদি প্রতি সপ্তাহের শুরুতে হয় তাহলে একটু বেড়ে যায় তখন টাইম, তখন হাফ সপ্তাহ বেড়ে যাবে, সেজন্য ওইখানে 26.5 সপ্তাহ হয়ে যাবে। আর যদি প্রতি সপ্তাহের শেষে হইতো তাহলে আরো হাফ সপ্তাহ কমে যেত। তো 26 থেকে হাফ সপ্তাহ কমে গেলে কত হয়? 25.5 সপ্তাহ হয়ে যায় তখন। তো এই 26.5 সপ্তাহকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে তোমার 26.5 না লিখে 53/2 লিখা যায়, তাই না? আবার 26 সপ্তাহ না লিখে 52/2 দেওয়া যায়। 52/2 মানে তো 26, বাট 52/2 তো আর কখনো লিখে না। 52/2 মানে 26, সেটা তো আর কখনো লিখে না। বাট যদি বেড়ে যায় হাফ সপ্তাহ তখন এটা 53/2 হয়ে যায়। 53/2 লিখতে পারে অথবা লিখা যেতে পারে, অথবা 26.5 লিখা যেতে পারে। বুঝতে পারছো? 26.5ও লিখা যায়, 53/2ও লিখা যায়, একই তো কথা। আবার 51/2ও লিখা যায়, আবার 25.5ও লিখা যায়। বুঝতে পারছো? তো এটা যে কোনো ভাবে বলবে সেভাবে বের করতে হবে। এখানে যেহেতু সপ্তাহের শেষে বলছে, প্রতি সপ্তাহের শেষে বলাতে কোনটা হবে? সময়টা কম ধরতে হবে। সপ্তাহের শেষে হলে জি কি সময়টা কম ধরতে হবে, তার মানে 5.5 25.5 হবে। হ্যাঁ, সাড়ে 51 সপ্তাহ। তো জি স্যার, এটা তো নর্মালেও নিয়ম ছিল না যে যখন আমরা উত্তোলনের ক্ষেত্রে যদি বছরের শুরুতে হয় তখন 6.5, মাঝামাঝি হলে 6 আর শেষে হলে 5.5। হ্যাঁ, ওইটা ওই যে বছরের যখন মাসের হিসাব করে তখন তো 12 মাস, 12 অর্ধেক কত? 6। আর হাফ বাড়াই দিলে 6.5, হাফ কমাই দিলে 5.5। আর এটা তো 52 সাথে কম্পেয়ার হবে, যেহেতু সপ্তাহের হিসাব করা হচ্ছে, প্রতি সপ্তাহে উত্তোলন করা হচ্ছে। ওটা ছিল প্রতি মাসে, আর এখানে হচ্ছে প্রতি সপ্তাহে। প্রতি মাসে হলে তখন কি হয়? ওই যে 12 অর্ধেক 6, 6 মাস। 12 জি অর্ধেক কত? 6। আর এখানে 52 অর্ধেক কত? 26। ওইখানে যেখানে 6 হয় এখানে 6 এর পরিবর্তে 26 হয়ে যায়। বুঝতে পারছো না? আর জি স্যার। ওইখানে যেটা হয় হচ্ছে তোমার 13/2 বা 6.5, 13/2 বা 6.5, এখানে হয়ে যায় সেটা 53/2 বা 26.5। ওইখানে যেটা হয় 11/2 বা 5.5, আর এখানে হয়ে যায় সেটা 51/2। মানে ওই যে সপ্তাহের হিসাব হয়ে যায় আর কি, মাসিক থেকে সাপ্তাহিক চলে যায়। ও আচ্ছা, আর নিচে স্যার যে একটা শর্টকাট সূত্র দেওয়া আছে এটা কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? কোনটাতে? যে এইসব ক্ষেত্রে উত্তোলনের সুদ নির্ণয়ের শর্টকাট সূত্র হলো, হ্যাঁ এখানেই, এটাতেই যে সুদের পরিমাণ ইকুয়াল প্রতি সপ্তাহের উত্তোলনের পরিমাণ এবং গুণ বার্ষিক সুদের হার। এটা কি সব ক্ষেত্রে এইভাবে হবে? এই শর্টকাটটা কি অ্যাপ্লাই করা যাবে? যদি হচ্ছে তোমার হয়, মানে প্রতি সপ্তাহের উত্তোলনের পরিমাণ দেওয়া থাকে এবং বার্ষিক সুদের হার দেওয়া থাকে এবং সপ্তাহের সংখ্যা, সংখ্যাটা তো হচ্ছে যে আমরা এই যে এটা লিখবো। আর হচ্ছে সপ্তাহের সংখ্যাটা তো হচ্ছে যে ডিপেন্ড করবে সপ্তাহের কোন সময় উত্তোলন করা হয়েছে তার উপর। সপ্তাহান্তে বললে তখন মানে এটা তো ডিপেন্ড করবে হচ্ছে কোন সময় উত্তোলন করা হয়েছে তার উপর। আর বাকি তো হচ্ছে মানে এটা শর্টকাট সূত্র বলছি একটা কারণে, যেখানে প্রকৃত সূত্রটা অ্যাপ্লাই করা হয় না। প্রকৃত সূত্র করলে আগে প্রকৃত নিয়মটা কি, যে প্রতি সপ্তাহের উত্তোলনকে 52 দিয়ে আগে গুণ করতে হবে। তো 52 দিয়ে গুণ করলে তোমার ধরো প্রতি সপ্তাহে উত্তোলন করে 100 টাকা, হ্যাঁ। এবার 100কে 52 দিয়ে গুণ করলে বার্ষিক উত্তোলন কত হলো? 5,200 টাকা, তাই না? 5,200 জি টাকা। প্রথমে এটা লিখতে হবে, মানে মোট উত্তোলন লিখতে হবে। মোট উত্তোলন গুণ বার্ষিক সুদের হার, তারপরে গুণ হবে সপ্তাহের সংখ্যা ডিভাইডেড 52, কারণ বছরে যেহেতু 52 সপ্তাহ, এজন্য সপ্তাহের সংখ্যা বলতে যে এখানে ডিপেন্ড করবে কিসের উপর? সপ্তাহের সংখ্যা মানে কি? ওই যে 26 বা 26.5 বা 25.5, তাই না? জি সপ্তাহের সংখ্যা বলতে 26 বা 26.5 অথবা 25.5, এই তিনটার যে কোনো একটা হবে। আর এটার নিচে কিন্তু 52 হবে। কিন্তু আমি কি এই 52টা এখানে লিখছি? লিখি নাই। সূত্রের মধ্যে কেন 52 লিখি নাই বলতো? কারণ আমি এখান থেকেও 52 গুণ 52টাকে কেটে দিচ্ছি গুণে, আবার এই ভাগ থেকেও 52 কেটে দিচ্ছি, এই জন্য সূত্রটা একটু ইজি হয়েছে।
বা প্রকৃত সূত্র যদি তোমাকে লিখতে বলে বা পরীক্ষায় যদি কখনো আসে যে এখানে কোন সূত্রটি সঠিক, সেখানে যদি লেখা থাকে যে প্রতি সপ্তাহের উত্তোলন গুণ 52, অথবা যদি লেখা থাকে বার্ষিক উত্তোলন, এখানে প্রতি সপ্তাহের না বলে মাসিক মানে সাপ্তাহিক উত্তোলন না বলে যদি বলে মাস তোমার যদি বলে দেয় হচ্ছে বার্ষিক উত্তোলন, তখন কিন্তু নিচে আবার 52টা আসবে। বুঝতে পারছো? এই যেখানে 52টা কেন আসে না এটা বুঝতে পারছো? এই যে নিচে কেন জি 52 হয় জি নাই? জি তুমি প্রকৃত নিয়ম চিন্তা করলে তোমার কাছে তো মনে হবে যে এখানে কেন নিচে 52 আসলো না। কারণ আমরা তো হচ্ছে 12 মাসের থেকে যদি 6 মাসে সুদ বের করি, তখন নিচে 12 উপরে 6 লিখি না? জি তাহলে 5.5 মাস লিখার সময় 5.5 নিচে 12 লিখা উচিত না? বা তোমরা যে উচ্চ মাধ্যমিকে যে উত্তোলনের সুদ বের করতে তখন কি নিচে 12 লিখতা না? কেন লিখতা না বলতো? হয় লিখতা 6, না হয় 5.5, না হয় 6.5 লিখতা। কিন্তু হুম, তোমরা নিচে কিন্তু 12 লিখতা না। কেন লিখতা না? কারণ প্রথমে তো তোমরা মাসিক উত্তোলনটা লিখতা, তখন তো 12 দিয়ে গুণ করতা না। যদি এখানে 12 গুণটা অ্যাভয়েড করছো, এখানে 12 ভাগটাও অ্যাভয়েড করতে হয়। এখানে যদি বার্ষিক উত্তোলন না লিখে মাসিক উত্তোলন লিখা হয়, তখন এখানে নিচে যে 12 হবে ওটা অ্যাভয়েড করতে হয়। এখানেও মনে করো বার্ষিক উত্তোলন না লিখে যেহেতু সাপ্তাহিক উত্তোলন লিখছি, এই কারণে কিন্তু এখানে 52টা অ্যাভয়েড করতে হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, বুঝতে পেরেছি। আর স্যার আরেকটা ছোট কোশ্চেন করা যাবে? মানে এটা কোশ্চেন টেক্সট বুক রিলেটেড না। হ্যাঁ বলো, সমস্যা নাই। স্যার কোশ্চেনটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি তো অলরেডি অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, একবার অলরেডি এক্সাম হলো, আবার ক্যান্সেল হয়ে গেছে, এখন আবার এক্সাম হচ্ছে। সো এক্ষেত্রে অনেক বেশি টেনশনও আছে, আর তাছাড়া ফ্যামিলি থেকেও বলছে প্রাইভেটের জন্য। সো আমি কি প্রাইভেটে ভর্তি হয়ে যাব নাকি ঢাকা ইউনিভার্সিটির জন্য অপেক্ষা করব? তুমি আর কোথাও পরীক্ষা দাও নাই? না, আমি আর কোথাও পরীক্ষা দিইনি। আচ্ছা, তোমার এমনিতে আগের পরীক্ষা এমসিকিউ তে কয়টা হয়েছিল? বেশ অনেকগুলোই হয়েছিল। অ্যাকাউন্টিং এ ভুল পাইনি, ইংলিশে দুটো ভুল পেয়েছিলাম। আর বাংলা আসলে আমি এত ভালো না, বাংলা আমার দেইনি আসলে। বাংলা আমি 2-4টা দিয়েছিলাম আর ওগুলো হয়েছিল। আর ফাইন্যান্স ম্যানেজমেন্টও বেশ ভালোই হয়েছিল। তাহলে বাংলাটা এবার একটু কোশ্চেন প্যাটার্নটা বুঝে তুমি বা মডেল টেস্ট বা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো লিস্ট পড়ে যেও, যাতে তোমার হচ্ছে লিস্ট মানে 50% নাম্বার বাংলা যেন আসে। হ্যাঁ, আর একটু আইডিয়া করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখবা বাংলায় আইডিয়া করে অনেক সময় পারা যায়। আমিও বাংলায় দুর্বল ছিলাম, কিন্তু আইডিয়া করে বেশ ভালো নাম্বার পেয়ে গেছিলাম। তো এরকম আইডিয়া করে একটু নাম্বার পাওয়ার বাংলায় একটু ট্রাই করো, তাহলে বাংলা নাম্বারটা বাড়লে তাহলে তোমার ইজিলি চান্স হয়ে যাবে। সেক্ষেত্রে আর মাত্র তো 1 মাসের ব্যাপার। তুমি যদি প্রাইভেট ভার্সিটি অ্যাভয়েড করতে চাও তাইলে করতেই পারো, কারণ ঢাকা ভার্সিটিতে তোমার রিটেনটা যদি ভালো হয়ে থাকে, আর এদিকে তুমি যদি বাংলায় বেশি খারাপ না করো, তাহলে চান্স পাবাই। কিন্তু বাংলা ওই যে 50% নাম্বারটা যেন আসে, একটু ট্রাই করো আর কি, যাতে 50% নাম্বার পাও। স্যার বাংলাতে তো অনেক বেশি গ্রামার যেগুলো থাকে, ব্যাকরণ, ওটা অনেক বেশি টাফ হয়ে যায়। সো হ্যাঁ, তুমি এই জন্যই তো বললাম বুদ্ধি করে যেমন যত টাফ জিনিসই হোক, পরীক্ষা কিন্তু 50% কোশ্চেন খুব সহজ থাকে। এখন তুমি টাফ গুলো দেখে যদি সহজ গুলো না পড়ো, তাহলে কিন্তু তোমার এটা লস হয়ে গেল, বুঝছো না? যত বাংলা কোশ্চেন তুমি একটু নিজে মিলাই দেখো, লাস্ট 5 বছরের কোশ্চেন গুলো দেখো, দেখবা যে 50%-এর বেশি কোশ্চেন কিন্তু খুব ইজি থাকে। অনেকগুলো অনেক টাফ থাকে, এটা সত্য, বাট সবগুলো কিন্তু টাফ থাকে না, কারণ টিচাররা কিন্তু কোশ্চেন করার সময় কিছু কোশ্চেন সবার জন্য করে, যাতে সবাই পারে। ওই টার্গেট করে ওই জিনিসগুলো একটু পড়া যায়। দেখবা যে 50% কোশ্চেন পারতে হইলে তোমার কোন কোন টপিক গুলো পড়লেই চলে। বেশি কঠিন টপিক তোমার পড়ার দরকার তো নাই, সব পড়তে যাবা কেন বাংলা, বুঝছো না? তুমি দেখবা বাংলায় 50% কোশ্চেন পারার জন্য কতটুকু পড়লে হয়। দেখবা আমি তো 4 দিন, একটু আগে একজনকে বললাম না 4 দিন বাংলা পড়ো। 4 দিনও না, তুমি 2 দিন বাংলা পড়লে 50% কোশ্চেন কভার করে দিতে পারবা। যদি তুমি প্ল্যান করে পড়তে পারো যে 50% কোশ্চেন পারতে হইলে কি কি পড়তে হবে, সর্বোচ্চ তুমি 2 দিন পড়লে 10 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পড়লেই দেখবা যে 50% কোশ্চেন কভার হয়ে গেছে। ওইভাবে টার্গেট করে পড়ো, প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাও, এবং দেখবা যে রিপিট কোশ্চেনও তো আসে, তাই না? রিপিট কোশ্চেন 50% না আসলো 20-30% রিপিট পাইবা। আর কিছু আসছে আইডিয়া করে পারবা যে এটা তো হয় না, এটাই মনে হবে, অনুমান করবা, দেখবা হয়ে গেছে। সো 50% যদি বাংলায় পাও তাহলে পারো, তাহলে তোমার রিস্ক একদম কমে যাবে। স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটি আচ্ছা, কোশ্চেন ওয়েলকাম। ছিল। আচ্ছা, ওয়েলকাম। তোমাকে আবির। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের এবার অ্যাকাউন্টিং কোশ্চেনটা কি মানে সহজ আসতে পারে নাকি কঠিন, মানে এটা যদি এটা একটু বলা বলতেন। ডিফিকাল্ট আসলে। এই যে যেমন অ্যাকাউন্টিং লাস্ট 2 বছরের কোশ্চেন দেখে মনে হয়েছিল এই বছর অ্যাকাউন্টিং এ ম্যাথ বেশি আসবে, কারণ জানি ঢাকা ভার্সিটি ম্যাথ বেশি দেয়। কিন্তু কি হইলো দেখো তো বাস্তবে ম্যাথ পরীক্ষা কম গিয়ে আসছে স্যার এবার।
এবার কম আসছে। তার মানে এগুলো বলা যায় না কখন কি হয়ে যায়, কখন কোন টিচার দায়িত্বে থাকে তার উপর ডিপেন্ড করে। ধরো গতবার যেই টিচার দায়িত্বে ছিল, যেই টিচাররা, এবার যদি সেই টিচাররা দায়িত্ব থাকতো নিশ্চয়ই ম্যাথ বেশি আসতো। বাট এবার টিচার পরিবর্তন হয়েছে, ম্যাথ কমে গেছে। এখন আবার যে পরীক্ষাটা হবে, এটা কারা নিবে, কে দায়িত্বে থাকবে তার উপর ডিপেন্ড করবে, বুঝছো না? যদি ওই একই জি লোক দায়িত্বে থাকে তাহলে একরকম হইতে পারে, দায়িত্ব একটু চেঞ্জ হইলে আরেক রকম হইতে পারে। এই জন্য আসলে বলা খুব কঠিন। ওইভাবে টেনশন করার কোনো দরকার নাই। অ্যাকাউন্টিং ইজি আসবে। ইজি আসবে বলতে কঠিন থেকে বানাবে? অ্যাকাউন্টিং যদি হয় সেটা তোমাকে ভুল করাবে কিভাবে? তুমি যদি র্যাবস বইয়ে এখন যেভাবে সব টপিক কভার দেওয়া হয়েছে এগুলো যদি পড়তে পারো, তোমাকে তো চাইলেও কঠিন করলেও তোমার জন্য কঠিন হবে না, তুমি যদি সব পড়ে ফেলো, তাই না? কঠিন হবে তাদের জন্য যারা হচ্ছে বাছাই করে পড়ছিল, এখন অন্য টপিক থেকে প্রশ্ন, আনকমন টপিক থেকে কঠিন কাদের জন্য হয়, ধরো অনেক কাছে টার্গেট করে যে আমার এই টপিক গুলো থেকে রেগুলার প্রশ্ন আসে, আমি শুধু এই টপিক গুলো পড়ে যাবো। এখন যেমন এবার ধরো অবচয়ের অঙ্কটা সবাই সরলরৈখিক ক্রমহ্রাসমান সবাই মানে করছে, বা স্যার বর্ষ সংখ্যা আসে এবার। আসছে বর্ষ সংখ্যা। এখন বর্ষ সংখ্যা তো আর কঠিন না, ওটা বরং আরো জি স্যার। সহজ। কিন্তু এখন যে বাদ দিছে তার জন্য কঠিন হয়ে গেছে। এটা হচ্ছে সমস্যা আসলে। বাদ না স্যার দিলে এখন কি যে সমস্যা মানে টপিক গুলো কি মানে র্যাপ যে টপিক গুলো আছে সব টপিক পড়বো এখন? সব টপিক পড়তে পারলে ভালো, তাহলে তোমার রিস্কটা কমে গেল। যদি তুমি ও, পারো, আর না পারলে তো আর কিছু করার নাই। তখন তুমি এমসিকিউ তো অনেক সময় দেখা যায় আগে যে পড়ছিলা, যদি এখন নাও পড়ো, রিভাইজ যদি নাও করো, পরীক্ষার হলে গিয়া সময় বের করতে পারলে ঠিকই পাইরা যাবে। আচ্ছা স্যার মানে মানে টেক্সট বুকের বাইরে একটু কোশ্চেন করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, বললো, সমস্যা নেই। স্যার আমার আর ইউতে স্যার রাজশাহী ইউনিভার্সিটিতে 799তম হয়েছে স্যার, মানে সাবজেক্ট আসতে পারে স্যার? হ্যাঁ, আমি তো অনলাইনে যতটুকু শুনলাম গত বছরের মানে যে কারা কারা চান্স পাইছে, কততম পর্যন্ত পাইছে, এগুলো শুনে আইডিয়া আমার যেটা হয়েছে 800-900 পর্যন্ত চলে যাবে বোধহয়। কিন্তু এগুলো আসলে বলা যায় না কোন বছর কিরকম প্যাটার্নে প্রশ্ন হয়েছে, স্টুডেন্টরা কারা পরীক্ষা দিয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে। তো একটা আইডিয়া করে বলা যাচ্ছে, আশা করা যায় হয়ে যাবে। জি স্যার। আর স্যার জিএসটি তে স্যার মানে 67 নাম্বার আসে, মানে কোন ভার্সিটি পাইতে পারি স্যার? স্যার হ্যাঁ, জিএসটি তে স্যার 67 মার্ক আসে স্যার, এটা মানে কোন ভার্সিটি পাইতে পারি স্যার? 67 হইলে কোন ভার্সিটি এই মুহূর্তে বলতে পারবো না, গবেষণা তো করা হয় নাই। ভালো ও, ভার্সিটি আসার কথা যদি তোমার নাম্বার। জিএসটির একটা সমস্যা হইলো, মানে স্টুডেন্টদের সাথে পরে গিয়ে অনেকের মানে নাম্বার খুব এলোমেলো হয়ে যায়। ওরা তো মানে অ্যান্সার ট্যান্সার, যেমন ম্যানেজমেন্টের অ্যান্সারই অনেক উল্টাপাল্টা থাকে, দু একটা অ্যাকাউন্টিং উল্টাপাল্টা থাকে অন্য বছর। এই বছর যদি অ্যাকাউন্টিং এ একটা ছাড়া ঝামেলা নাই, তো সেক্ষেত্রে নাম্বার ঠিক থাকলে ভালো ভালো ভার্সিটি। আর ঠিক আছে স্যার, এখানে এগুলো ছিল কোশ্চেন। এখানে জি স্কোর স্যার। ধরে কত স্কোর? জি স্যার। এখানে তোমার ওই যে আগের রেজাল্টের উপর স্কোর ধরে? জি স্যার। এসএসসি এসএসসির উপর স্কোর না কত ধরা না হয়? স্যার, ওই সেখান থেকে ধরে না স্যার, শুধু মার্ক। শুধু ভর্তি পরীক্ষার নাম্বার। জি তাহলে স্যার। 67 ভালো নাম্বার, খারাপ না, মোটামুটি ভালো ভার্সিটি। আর জি স্যার, স্যার এইগুলো ছিল স্যার। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ। ঠিক আছে, সবাই ভালো থাকবো আজকের জন্য, কালকে আবার কথা হবে। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফিজ।